গার্মেন্টস সেক্টর ছাড়া কয়টা ফর্মাল ক্ষেত্র আছে যেখানে আপনাকে একটা চাকরির কন্ট্রাক্ট দেওয়া হবে, আপনার নির্ধারিত বেতন আছে, বোনাস থাকতে পারে। যখন মজুরি নিয়ে দর কষাকষি হচ্ছে সেই টেবিলে নারীরা কতজন বসছেন? সংরক্ষিত নারীর জন্য যে আসন, এটা কি টোকেনিজম নাকি এটাতে আসলেই ক্ষমতায়ন সম্ভব? এখন সংরক্ষিত আসনে ক্ষমতায়ন কতখানি হবে সেটা নির্ভর করবে কেন আপনি সংরক্ষিত আসনটা দিচ্ছেন এবং সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস কি। আইসিজেতে যখন কার্লা ডেল পন্টে নারী জাজ হিসেবে গেলেন, তার আগে অ্যাকচুয়ালি পুরুষ জাজরা সেক্সুয়াল ভায়োলেন্স নিয়ে অত চিন্তা করছিলেন না। প্রত্যেকটা আন্দোলনে নারীদের অংশগ্রহণই মোড়টা ঘুরিয়ে দিচ্ছে। বাট যেটা হয় যে একটা ক্রাইসিস চলে গেল, নারীরা আবার দৃশ্যপট থেকে অদৃশ্য, যেটা আমরা অনেক বেশি দেখেছি এই জুলাই অভ্যুত্থানের পরে। এটা কেন হয়? এত তাড়াতাড়ি ভুলে গেলাম কারণ ধরেই না হচ্ছে যে আমরা সংঘবদ্ধ না, ধরেই না হচ্ছে যে আমাদের ইস্যুগুলো অ্যাড্রেস না করলেও চলবে। কেন এটা মনে করা হয় যে আপনি আপনার মরাল পুলিশিংয়ের একটা অধিকার আছে? কোভিডের পরে ঝরে পড়ার যদি দেখেন যে কারা কাজের কর্মক্ষেত্রে ফেরত আসছে না, নারীদের হার উল্লেখযোগ্যভাবে বেশি। প্রিয় দর্শক, শুভেচ্ছা। ফাইন লাইনের নতুন পর্বে আপনাদের জানাই স্বাগতম। ফাইন লাইনে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা এবং মানবাধিকারের নানা বিষয়াবলী নিয়ে। আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে আছি আমি ফাহমিদা হক সায়মা। আমাদের ফাইন লাইনের আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর সোহেলা নাজনীন, একই সাথে লেখক, অ্যাক্টিভিস্ট, গবেষক, বর্তমানে কর্মরত আছেন সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। কেমন আছেন? ভালো আছি, আমাকে এখানে আসতে বলার জন্য ধন্যবাদ। আপনার কাছে আজকে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক জিজ্ঞাসা আছে, তবে অবশ্যই আমাদের বিষয়গুলোতে ঢোকার আগে আপনার প্রফেশনাল একাডেমিক জার্নিটা সম্পর্কে জানতে চাই, পেছনের অনুপ্রেরণাটা জানতে চাই। একাডেমিক জার্নি হিসেবে মানে আমি কেন একাডেমিক হলাম না, আমি কি নিয়ে কাজ করি কোনটা? এনিথিং ইউ ক্যান সে, অ্যান্ড জাস্ট ইন্সপিরেশনটা, যে কেন আসলে এই বিষয় নিয়ে কাজ করা। আমি কাজ করি জেন্ডার অ্যান্ড গভর্নেন্সের উপরে, যেটা হলো যে আমাদের গভর্নেন্স প্রক্রিয়াতে ধরুন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একটা রাষ্ট্রের আছে, কিন্তু সেটা ছাড়াও রাষ্ট্রের বাইরেও আপনার যেই কমিউনিটি লেভেলে যেভাবে সিদ্ধান্ত গ্রহণ হয়, তারপরে ধরুন রাজনৈতিক আন্দোলন যেগুলো হয় বা সামাজিক আন্দোলন যেগুলো হয়, তারা কিভাবে এটাকে প্রভাবিত করে, বিভিন্ন পলিসিস কিভাবে তৈরি হয়, কেন হয়, কোন ধরনের কনটেক্সটে সেটা তৈরি হয়, এই বিষয়গুলি নিয়ে আমি অ্যাকচুয়ালি কাজ করে থাকি। আমার ফোকাস শুধুমাত্র খালি যে নারীর পলিটিক্যাল ক্ষমতায়ন সেটার উপরে না, বা যারা মাইনরিটি গ্রুপস আছে তাদের যেই রাজনৈতিক ক্ষমতায়ন সেটার উপরে না। আমি অলসো যেটা দেখে থাকি সেটা হলো যে আমাদের যেই স্ট্রাকচারসগুলো আছে সেই স্ট্রাকচারের ক্ষেত্রে বৈষম্য কোথায় হয়, কিভাবে হয়, এবং সেটাকে সমাধানটা কিভাবে সম্ভব, দূর করাটা কিভাবে সম্ভব। তো এই যে আমার এই ফোকাস অফ ওয়ার্ক, সেটা পার্টলি আমার বাবা মার যেই কাজ সেটার থেকে এসছে। আমার বাবা একজন অর্থনীতিবিদ ছিলেন, কিন্তু ওনার কাজের ক্ষেত্রে হিউম্যান ডেভেলপমেন্ট এবং বৈষম্য যেটা আছে, ডিসক্রিমিনেশন যেটা হয়, সেটা দূর করা কীভাবে সম্ভব সেটার উপরে একটা বড় জোর ছিল। উনি বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মী ছিলেন, যদিও উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, বাট ওনার খুব অ্যাক্টিভ একটা সক্রিয় অবস্থান ছিল। সেটা স্বৈরাচারের বিরুদ্ধেও ছিল, সেটা ধরুন করাপশন, তারপর পরিবেশ নিয়ে এবং নাগরিক অধিকার নিয়ে ওনার বিভিন্ন সংগঠনের সাথে উনি কাজ করেছেন। তো একটা ওনার কাজের ওখান থেকে আমার অনুপ্রেরণাটা আছে। আমি উন্নয়ন নিয়ে কাজ করি মূলত, যেহেতু উনি ডেভেলপমেন্টের ইস্যুগুলো দেখতেন সেখান থেকে। আর আমার মাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তারপরে উনি গবেষণা কর্মী হিসেবে কাজ করেছেন। উনি বিভিন্ন নারী অধিকার সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন, নারী অধিকার নিয়ে কাজ করেছেন। ওনার কাজ দেখে দেখে ছোটোবেলা থেকে ওনার কাজ দেখে এসেছি, সেখান থেকে অনুপ্রেরণাটা এসছে নারীদের নিয়ে কাজ করার। ওটা হলো ব্যক্তিগত, অবভিয়াসলি একটা ইম্পেটাস আছে, বাট ব্যক্তিগত ক্ষেত্রে অনুপ্রেরণাটা ছাড়াও আপনি যখন উন্নয়ন নিয়ে কাজ করবেন, ওটা খালি আপনার লেখালেখি আর গবেষণাতে সীমাবদ্ধ রাখলে হয় না। কাজটার যদি একটা বাস্তব একটা ইম্প্যাক্ট না থাকে, তাহলে কাজটা করে কী লাভ হলো?
তো সেই হিসাবে মানে অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করতে হয় যে আপনি যে পলিসির ইম্প্যাক্ট নিয়ে কাজ করছেন সেটার যেই তথ্যগুলো বের হয়ে আসছে সেই তথ্যটা কোথায় গেল, কার কাছে গেল, সেটা লোকরা বুঝতে পারছে কিনা, খালি পলিসি মেকাররা না, মানে সাধারণ নাগরিকরা এটা বুঝতে পারছেন কিনা যে ওনাদের কি দরকার বা কিভাবে ওনারা আরও বিষয়টা অধিকারটা অন্যভাবে চাইতে পারেন বা সেই ক্ষেত্রগুলি তৈরি করা সম্ভব কিনা। সো ওই ব্যাপারগুলো আমি কাজ নিয়ে মূলত কাজ করে থাকি। অ্যাক্টিভিজমের ক্ষেত্রে নিশ্চয়ই আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা কোনটা, যেটা আপনি এ পর্যন্ত ফেস করেছেন বা মনে হয় সেই জায়গাটায় কাজ করতে গিয়ে আপনার একটা ডিফিকাল্ট ফেজ পার করতে হয়েছে? যেটা হয় যে গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য বের হয়ে আসে। আপনাকে যাদের সাথে আপনি গবেষণাটা করছেন তাদের নিরাপত্তা এবং তাদের যাতে তারা গবেষণাটার দ্বারা কোনোভাবে বিঘ্নিত না হয় সেটা এনশিওর করাটা আপনার দায়িত্ব গবেষক হিসেবে। তো ওটা একটা মেজর কনসার্ন সবসময়ই থাকে। আমার গবেষণা দলে যারা আছে তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে, সেরকম যাদের সাথে আমি গবেষণাটা করি আমার গবেষণার ধরনটা একটু ডিফারেন্ট। যার যখন গবেষণা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে মূলধারার গবেষণাটা হলো কারো উপরে আমরা গবেষণাটা করি, বাট অ্যাকচুয়ালি আমি যেইভাবে গবেষণাটা করি সেটা খুব পার্টিসিপেটরি ওয়েতে, সো কমিউনিটির সাথেই গবেষণাটা হয়। তা আমাকে ওদিকে খেয়াল রাখতে হয় যে আমার গবেষণার কাজের দ্বারা যাতে ওনারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন। অনেক ক্ষেত্রে গবেষক হিসেবে ডিফিকাল্টিস থাকে, ধরুন এবং আমার গবেষণাটা অনেক তুলনামূলক। আমি খালি যে বাংলাদেশের উপরে কাজ করি তা না, আমি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের, ধরুন আমি একটা সোশ্যাল পলিসি দেখছি, সেটার একটা কম্প্যারিজন হয় যে এখানে বাংলাদেশে কী হচ্ছে, অন্য জায়গায় কী হচ্ছে, কোন জায়গায় কোনটা কাজ করলো বা কোন জায়গায় কোনটা আটকে যাচ্ছে। তো অনেক ধরনের ঘটনা আছে, যেমন ধরুন রোয়ান্ডাতে আমরা একটা তুলনামূলক গবেষণা করছিলাম 6টা দেশ নিয়ে। এটা হলো পারিবারিক নির্যাতন আইন কিভাবে তৈরি হলো এবং সেটার প্রয়োগটা কিভাবে হচ্ছে, কেন তৈরি হলো একটা পার্টিকুলার মোমেন্টে, সেখানে কোন জিনিস যুক্ত হয়েছে কোন জিনিস যুক্ত হয়নি, বয়ানগুলো কি কি, কেন ওই বয়ানটা তৈরি হলো, সেখানে সামাজিক আন্দোলন নারী আন্দোলনের কী ভূমিকা ছিল, এবং রাজনৈতিক বন্দোবস্ত যেটা, সেটা বিভিন্ন রাজনৈতিক বন্দোবস্তে কিন্তু আউটকাম বিভিন্ন রকমের হয়, কেন ফলাফলটা ডিফারেন্ট হলো। তো ওখানে একটা দেশ যেটা ছিল সেটা হলো রোয়ান্ডা। রোয়ান্ডাতে আমরা যখন ইন্টারভিউগুলো করলাম, তো ইন্টারভিউ করার পরে যেটা হয় যে আমরা ওদেরকে বলেছি আমরা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখবো। আপনারা জানেন যে রোয়ান্ডার একটা জেনোসাইড হয়েছিল 1994-এ, অ্যান্ড দ্যাট প্লেড এ বিগ রোল ইন টার্মস অফ জেন্ডার বেসড ভায়োলেন্সটা কীভাবে অ্যাড্রেস করতে হবে, কারণ জেনোসাইডের সময় নারীর প্রতি সহিংসতার মাত্রা অনেক বেশি ছিল। তো নতুন যে রাষ্ট্রটা তৈরি হলো সেখানে রাষ্ট্রের যারা কর্মকর্তা এবং কর্ণধার তারা অঙ্গীকার করেছিলেন যে খালি জেনোসাইডের সময় ভায়োলেন্সটা তারা অ্যাড্রেস করবেন তা না, তারা বিভিন্ন ক্ষেত্রে নারীর প্রতি যে সহিংসতাটা হয় সেটা অ্যাড্রেস করবেন। তো সেটার ফলাফল, ওয়ান অফ দ্য ফলাফল ইজ পারিবারিক নির্যাতন আইনের এটা আসলো। এখন যেই ইন্টারভিউগুলো আমরা নিয়েছিলাম ওখানে বিভিন্ন ধরনের তথ্য ছিল, ব্যক্তিগত যেই তথ্য বা জেনোসাইডের সময়কার তথ্য যেটা দিয়ে ব্যক্তিদের চিহ্নিত করা যায়, আমরা প্রমিস করেছিলাম যে ওগুলো আমরা ট্রান্সক্রিপ্ট থেকে রিডাক্ট করে দেবো। রোয়ান্ডার যে নিয়ম সেটা হলো যে আপনাকে যেই মিনিস্ট্রি যেই সংক্রান্ত পলিসি নিয়ে কাজ করছেন সেই মিনিস্ট্রিতে ওই ট্রান্সক্রিপ্টগুলো জমা দিতে হয় এবং ওখানে গবেষণা হয়ে যাওয়ার পর আপনাকে ফলাফল উপস্থাপন করতে হয়। ওনারা যতক্ষণ পর্যন্ত না ওটাকে ওকে করছেন ততক্ষণ পর্যন্ত আপনি রোয়ান্ডায় অন্তত সেটা পাবলিশ করতে পারবেন না। অনেক সেন্সরশিপ আছে, কারণ এটা একটা যেটাকে বলে যে একদলীয় শাসন, অলমোস্ট ডমিনেন্ট পার্টি স্টেট বলা হয়। তো ওখানে আমরা একটা মুশকিলে পড়ে গেলাম, কারণ এক পর্যায়ে গিয়ে ওনারা বললেন যে শুধু ট্রান্সক্রিপ্ট দিলে হবে না, আপনাদেরকে রেকর্ডিং যেগুলো আছে ওগুলিও দিতে হবে। তো আমরা বললাম যে রেকর্ডিং আমরা দিতে পারবো না, কারণ আমাদের একটা এথিক্স নিয়ে পারমিশন নিয়ে আমরা এসছি এবং এখানে আমরা বলেছি যে আমরা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করব। ওনারা তখন বললেন যে আপনারা তাহলে আপনাদের গবেষণাটা ওকে করতে পারছি না, এবং রোয়ান্ডায় আমাদের কার্যক্রম 2 বছরের জন্য ইট ওয়াজ স্টপড। ওই গবেষণাটাকে পরে আর কন্টিনিউ না, আমি আর রোয়ান্ডাতে ফেরত যাইনি কাজ করতে। রোয়ান্ডাতে আমি কমনওয়েলথ সম্মেলনের জন্য আমন্ত্রিত হয়ে গেছি, কিন্তু আমি আমাকে একটা অ্যাজ দ্য পিআই মানে মূল যিনি গবেষক সেটা হিসেবে আমাকে একটা ডিসিশন নিতে হয়।
আমাদের যারা গবেষণাটা ফান্ড করেছেন তাদেরকে জানাতে হয় যে আমরা এই কার্যক্রম আর চালাতে পারবো না, কাজ শেষ। কিন্তু পাবলিকেশনস হলেও রোয়ান্ডাতে কোনো যেটা অ্যাডভোকেসি রিলেটেড কাজ এবং আপনার যেটা আউটরিচ কাজ বিভিন্ন ইয়েদের জানানো, এটা করা সম্ভব না, কারণ আমরা এই জিনিসটা ভাঙতে পারবো না, যে কনফিডেন্সিয়ালিটির প্রমিস আছে। সো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস আসে আপনার। কিছু চ্যালেঞ্জেস আছে আপনি যখন সেন্সিটিভ ব্যাপার নিয়ে কাজ করেন, ধরুন ফ্যামিলি ল নিয়ে কাজ করছেন বা যেই ইস্যুগুলি আমাদের সমাজে সেন্সিটিভ হিসেবে ধরা হয় সেগুলো নিয়ে কাজ করছেন, সবসময় সব কিছু আপনি বলতে পারেন না। আপনার পজিশন, লোকদের বিভিন্ন ধরনের রিয়াকশনস হয়, সেই রিয়াকশন বুঝে আপনাকে বলতে হয়। যুক্তি দিয়ে বললেও লোকরা অনেক সময় যুক্তি শুনতে চায় না, বা আপনার তথ্য প্রমাণ থাকলেও সেটাও শুনতে চায় গ্রহণ করতে চায় না বেশিরভাগ সময়। তো রিসার্চারদের জন্য সেটা একটা চ্যালেঞ্জ, পার্টিকুলারলি যারা সমাজ নিয়ে বা পলিটিক্স নিয়ে রিসার্চ করে থাকেন। এবার আমরা যাই, যেহেতু আমরা নারীর ক্ষমতা নিয়ে কথা বলতে চাই শুরুতেই, তো নর্মাল আমাদের যে উন্নয়ন কাঠামো আছে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, তাহলে নারীর ক্ষমতায়ন বলতে আমরা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষমতায়ন বুঝি বা কাজকর্মে তাদের একটা পার্টিসিপেশনটা বুঝি। তো এই শুধুমাত্র খুব কর্মভিত্তিক ফোকাসে কি নারীর অন্যান্য যে অধিকার আছে ব্যক্তি জীবনে, পারিবারিক সিদ্ধান্তে, সো এই জায়গাগুলোতে আসলে কতটুকু অধিকারটা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা আমরা এই স্ট্রাগলটা কতটুকু পিছিয়ে যাচ্ছি বলে আপনার কাছে মনে হয় অতিরিক্ত ফোকাসটার কারণে? এখন আমাদের দেশে নারীর ক্ষমতায়নের যেই কাজের যেই ধরন, এই ধরনটার একটা ইতিহাস আছে। কিছু ক্ষমতায়নের ধারণা এসছে আমাদের ন্যাশনাল হিস্ট্রি যেটা, সেটার থেকে। ধরুন কলোনিয়াল পিরিয়ড পর্যন্ত আমি যাব, তার আগে যাব না। ব্রিটিশ আমল বা পাকিস্তান আমলে ধারণাটা ছিল নারীরা পড়াশোনা করবে, এটার উপরেই জোর দেওয়া হতো। ভালো মা কিভাবে হবে, পরিবার কিভাবে ভালো থাকবে, সেটার উপরে জোর। তো তারপরে সেখান থেকে ধারণাটা আস্তে আস্তে বদলেছে। যেটা মনে রাখতে হবে, আমাদের দেশে নারীরা সবসময় কাজ করতেন। এটা হয়তো আপনি অফিস আদালতে তাদের দেখেননি, কিন্তু পরিবারের কাজগুলো, কৃষি কাজগুলো, এগুলো সবসময় তারা করছেন। সেখানেও তাদের কিছু অধিকার আছে, ওটা নিয়ে কথা হয়তো অত বলা হয় না বা তখন বলা হতো না। বাট আপনি যদি চিন্তা করেন, এক হিসেবে তারা শ্রমিক, কাজ অল দ্য টাইম। তো মানে অর্থনৈতিক ক্ষমতায়নের উপরে জোরটা এই জন্যে আমাদের দেশে, এবং আমাদের অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে এটা এসছে, যেটা সমাজের সঙ্গে পরিকল্পনার একটা ইন্টারাকশন আছে, কারণ রাষ্ট্র কিছু কাজ করতে চাচ্ছেন, রাষ্ট্র সেই কাঠামোগুলো তৈরি করছেন। তো এটার উপরে যেই জোরটা গেছে, একটা হলো যে যুদ্ধের পরবর্তী সময়ে এবং ৭৪-এর দুর্ভিক্ষের পরে আমাদের যেই পারিবারিক সাপোর্ট সিস্টেম, সেটা তো একটু ভেঙে গেল। সবসময় যে নারীরা বাড়ির পুরুষদের উপরে নির্ভর করতে পারবেন তা তো না, হয় পুরুষরা মারা গেছেন বা পুরুষরা নেই। রাষ্ট্রের সাহায্যের ব্যবস্থাটা ওরকম ছিল না। সারাক্ষণ খালি দুস্থ নারীদের সহায়তা দেওয়াটাও রাষ্ট্রের পক্ষে সম্ভব ছিল না। রাষ্ট্রটার উন্নয়নের জন্য তখন নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের একটা মানে চাপ আসলো, এবং তখন আমাদের যেই দাতারা ছিলেন তারাও চাচ্ছিলেন, মানে আপনি যদি বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে দেখেন, ওখানেও মেয়েদের অংশগ্রহণের উপরে জোর দেওয়া হচ্ছিল। তো সেটার ক্ষেত্র থেকে ইকোনমিক এম্পাওয়ারমেন্টের উপরে জোরটা আসলো। ৮০-র দশকে যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলি আমরা এস্টাবলিশ হতে দেখছি, তখন নারীদের ক্ষমতায়নের ক্ষেত্র তো তৈরি হতে হবে, ইন দ্য সেন্স যে অর্থনৈতিক কর্মকাণ্ডের। তো তখন ওই কর্মকাণ্ডে নারীরা অংশগ্রহণ করছেন, সেইভাবে ইকোনমিক এম্পাওয়ারমেন্টের আইডিয়াটা আমাদের এখানে অনেক এসছে। কিন্তু সেই ইকোনমিক এম্পাওয়ারমেন্টের আইডিয়াটা একটা সার্টেন প্যারামিটারের ভিতরে। আমি যদি বলি একটু ব্যাখ্যা করে, আপনি যদি দেখেন কোন ধরনের কাজ নারীরা করে থাকে, সেই কাজের মানে গার্মেন্টস সেক্টর ছাড়া কয়টা ফর্মাল ক্ষেত্র আছে যেখানে আপনাকে একটা চাকরির কন্ট্রাক্ট দেওয়া হবে, আপনার নির্ধারিত বেতন আছে, বোনাস থাকতে পারে, এরকম কয়টা ক্ষেত্র আছে যেখানে নারীরা যায়। আমি মধ্যবিত্ত নারীর কথা বলছি না বা উচ্চবিত্ত নারীর কথা বলছি না, বাট আমি জাস্ট জেনারেলি আপনি যদি লার্জার সেক্টর অফ দ্য পপুলেশন দেখেন যে কয়টা ফর্মাল সেক্টর আছে যেখানে ওনারা যাচ্ছেন। অন্যান্য সেক্টর যেটা আছে, হ্যাঁ সরকারি কর্মজীবী নারীরা আছেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা যান হচ্ছে এডুকেশন সেক্টরে, যেখানে শিক্ষিকা হতে যান। কারণ শিক্ষিকা হওয়ার চাকরিটা, আমি বলছি না চাকরিটা ইজি, বাট অ্যাট দ্য সেম টাইম এটার সাথে আমাদের যে সামাজিকভাবে যেভাবে আমরা নারীদের দেখে থাকি, সেটার একটা মিল পাওয়া যায়।
সো ওই চাকরিটা নারীদের জন্য ভালো হিসাবে ধরা হয়। ডাক্তারিতে কিছু নারী দেখবেন সরকারি ডাক্তার হিসাবে, বা এখন আমরা বিভিন্ন সরকারি অফিসে নারীদের দেখে থাকি, সেটাকেও একটা সম্মানীয় চাকরি হিসাবে ধরে ওটার একটা সোশ্যাল সাপোর্ট আছে। তো ক্ষমতায়নের ধরনটা যদি দেখেন, ক্ষমতায়নের ধরনটা হচ্ছে যে বিশেষ বিশেষ কর্মক্ষেত্রে নারীরা যাক, যেটার সঙ্গে সোশ্যাল রোলসগুলি ম্যাচ করে। আর বাকি যেসব ক্ষেত্রে নারীরা অলরেডি কাজ করছিল, সেটা চাল ভাঙা হোক আর মাটি কাটা হোক, ওইসব কাজগুলি আমরা অত চিন্তা করি না, যদিও ওখানে চিন্তার অনেক ব্যাপার আছে আপনি যদি অধিকার হিসাবে চিন্তা করেন। তো এখন ফোকাস যেটা হয়ে গেছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের কথা যখন বলা হয়, যেইভাবে বলা হয় যে উনি যদি বাড়ির কাজ সামলে অন্য কাজ করতে পারেন তাহলে করবেন। এখন নারীরা কাজে অংশগ্রহণ করছেন পার্টলি পরিবার রাজি হচ্ছে, কারণ একজনের রায়ে চলে না, সেই জন্য বাধ্য হয়ে হচ্ছে। সেটা কাজের বার্ডেনটাও কিন্তু বেড়ে যাচ্ছে, মানে হ্যাঁ, ঘরের সেটা কাজ বাড়ছে। করে বাইরের কাজ করতে হচ্ছে, এমন না যে সেটা বাড়ছে। আরেকটা গ্রামাঞ্চলে যেটা হয় যে ঘরে বসে যদি কিছু করতে পারেন, সবসময় আমাদের ঘরে বসে করার উপর একটা জোর ছিল, কারণ বাইরে কাজ করতে আসবেন, পরিবার থেকে দূরে চলে যাবেন, তাহলে বাচ্চাকে কে দেখাশোনা করবে, পরিবারের অন্যান্য দায় দায়িত্ব আছে সেটা কে করবে, সেটা যেরকম আছে সিকিউরিটির একটা ব্যাপার আছে, আচ্ছা দূরে যাতায়াত করতে হবে, হ্যারাসমেন্টের ব্যাপার আছে, এগুলো আমরা সবই জানি। কিন্তু যেটা হচ্ছে যে এই ক্ষমতায়নটায় স্ট্রাকচারাল যে পরিবর্তনের দরকার, আপনি যদি গার্মেন্টস সেক্টরের অবস্থায় দেখেন, লিভিং ওয়েজ যেটাকে বলা হয়, ন্যূনতম মজুরি না, যেটা দিয়ে খেয়ে পরে ভালোভাবে বাঁচতে পারবে, সেরকম মজুরি তো এখনও শ্রমিকরা পাচ্ছেন না। গার্মেন্ট সেক্টরে অনেক ধরনের অনিরাপত্তার ঝুঁকি আছে, রানা প্লাজার কথা আমরা জানি, বাট অন্যান্য ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই চলছে। যখন মজুরি নিয়ে দর কষাকষি হচ্ছে, সেই টেবিলে নারীরা কতজন বসছেন বা বলতে পারছেন। আর যৌন হয়রানির ব্যাপারটা তো আমি বললামই না, খালি যে ফ্যাক্টরির ভেতরে হয় তা তো না, রাস্তা দিয়ে যেতে আসতে অনিরাপত্তা তো অনেক বেশি। আপনার ট্রান্সপোর্ট সেক্টরে সেটার জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, মানে বলতে গেলে তো নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রেই অনেক গ্যাপ রয়ে গেছে। আমরা সবসময় জোর দেই যে ব্যক্তির সক্ষমতা তৈরি, কর্মীর দক্ষতা তৈরি হোক, বা আমরা জোর দেই যে নারী ম্যানেজ করে নেবে, ঘরের কাজটা ম্যানেজ করে তারপরে করুক। কিন্তু আসলে কাঠামোগত পরিবর্তন না হলে তো ক্ষমতায়ন হয় না। একটা হলো এটা, দ্বিতীয় যেটা আপনি বললেন যে অন্যান্য ক্ষেত্রে কি কি বাদ পড়ে যায়, অনেক কিছুই বাদ পড়ে যায়। আপনি খালি তো অর্থনৈতিক ক্ষমতায়ন তো একটা দিক, যে আপনার অর্থনৈতিক নির্ভরশীলতা আছে, এটাকে আপনি আপনার যদি একটা পূর্ণাঙ্গ মানুষ হতে হয়, আপনি যদি আরেকজনের ওপর নির্ভরশীল হন, তাহলে তো আপনি পূর্ণাঙ্গ হলেন না। এখন এটা বলা যেতে পারে যে কোনো আপনাকে যদি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, আপনার রেসপন্সিবিলিটিও থাকে, আপনাকে তো যে সিদ্ধান্তগুলো নিতে হবে ওটার একটা দায় দায়িত্ব থাকে, সেই দায় দায়িত্বগুলো আপনাকে গ্রহণ করার মতো তো আপনার মনোভাবও হতে হবে, সেটা চাপ সহ্য করার মতো ক্ষমতাও আপনার থাকতে হবে। তো এটা দুই রকমের আর্গুমেন্ট এই ক্ষেত্রে শোনা যায়। একটা হলো যে নারীরা অনেক নাজুক, ওনাদের এত চাপ দেওয়াটা ঠিক হবে না। আরেকটা যেটা আর্গুমেন্ট শোনা যায় যে ওনাদের উপরে অলরেডি ঘর সংসার দেখাশোনার অনেক বড় দায়িত্ব আছে, এবং আমি দায়িত্বটা ছোট করে দেখছি না, দায়িত্বটা অনেক বড়, কিন্তু তাহলে আর কিছু করার বোধহয় দরকার নাই। আরেকটা যেটা আরও যেটা শোনা যায় সেটা হলো যে যদি ম্যানেজই না করতে পারে তাহলে আসে কেন। তো সব কিছুই আপনি ব্যক্তি নারীর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। আপনি চিন্তা করছেন না যে আসলে কাঠামোটা কি অন্যরকম হতে পারে না? তো ওই অন্যরকম হতে গেলে তো আপনার কিছু কস্ট আছে না। আপনি যদি কর্মক্ষেত্রে সুবিধা তৈরি করতে চান, যে চাইল্ড কেয়ারের সুবিধা আছে, বা কোয়ালিটি চাইল্ড কেয়ার তৈরি করতে চান, বা ট্রান্সপোর্ট আলাদা ব্যবস্থা করতে চান, আপনার তো ওটা খরচ আছে। বলা হবে মালিক পক্ষ এই খরচ নেবে কেন? তো খরচটা কে নেবে? আপনার মানে আমি যদি জিনিসটা অন্যভাবে, অন্য দৃষ্টিভঙ্গিতে দেখি, যে আমাদের প্রত্যেকেরই কিছু সম্ভাবনা আছে, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সম্ভাবনা আছে, দক্ষতা আছে, এবং আমাদের সমাজটাকে যদি এগিয়ে যেতে হয়, রাষ্ট্রটাকে এগিয়ে যেতে হয়, সবারই তো অংশগ্রহণ করতে হবে। একটা নারীরা যদি হাফ অফ দ্য পপুলেশন হয়, এদের যে পোটেনশিয়াল আছে আপনি এটা ইউজ করবেন না, তো তাইলে দ্যাটস বিগ লস। তা আমরা যেই পর্যায়ে আছি এখন, আমাদের বলা হয় যে আমরা এখন উন্নয়নশীল থেকে আরেকটু শিফট করব, তো হয়তো করব,
তো এই পর্যায়ে তো আমাদের এই বিলাসিতা করা সম্ভব না। আমাদের প্রত্যেকটা নাগরিকের সম্ভাবনা কাজে লাগাতে হবে। তো আমরা কি সেটা করতে চাই না চাই না, এটা তো সমাজ, গোটা সমাজকে এই সিদ্ধান্তটা নিতে হবে, সেই মনোভাবটা তৈরি করতে হবে। তা আমরা যদি ওই মান্ধাতার আমলে আটকে থাকতে চাই, আমার তো আর কিছু বলার নাই এই ক্ষেত্রে। আপনি যেটা বলছিলেন গার্মেন্টস এর নারী কর্মীদের নিয়ে, আমাদের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হচ্ছে এই নারী শ্রমিকরা যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন। তাদের নিরাপত্তা বা তারা যে পরিমাণ সহিংসতার শিকার হচ্ছেন, কিংবা ধরেন হচ্ছে তাদের ম্যাটারনিটি লিভ ফর ইনস্ট্যান্স, একটা বেসিক রাইট, এগুলোতে যে তাদের গ্যাপটা আছে, এটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি এবং তাদেরকে আমরা আসলে কিভাবে আরও বেশি অ্যাটলিস্ট তাদের লাইফটা ইজি করার জন্য কি করা যেতে পারে রাষ্ট্রীয় জায়গা থেকে বা অ্যাক্টিভিজমের জায়গা থেকেও? বিকজ এই কথাটা খুব কম শুনি আমরা নারী শ্রমিকদের নিয়েও। আসলে আমাদের মনে হয় আরও বেশি কাজ হওয়া উচিত তাদেরকে নিয়ে। আমাদের আসলে পরিকল্পনা করে তো নারী শ্রমিকদের আনা হয়নি। মানে এটা ধরুন, যদি আমরা কমিউনিস্ট দেশগুলি দেখতাম, ওখানে একটা মানে কমিউনিস্ট ইকোনমি নানা রকম প্রবলেম আছে, বাট যখন দ্বিতীয় মহাযুদ্ধের পর কমিউনিস্ট দেশগুলোতে নারীরা অংশগ্রহণ করা শুরু হলো, সেটার একটা রাষ্ট্রীয় পরিকল্পনা ছিল যে কীভাবে হবে, এখানে তাহলে কি কি জিনিস দরকার, কোন ধরনের সাপোর্টিভ স্ট্রাকচার দরকার। তো আমাদের তো ওভাবে হয়নি। আমাদের উদ্যোক্তারা গার্মেন্ট ফ্যাক্টরি তৈরি করেছেন, নারী শ্রমিকরা এসছে, তাদেরকে তারা হায়ার করেছেন। এবং তখন যেই লক্ষ্যটা ছিল সেটা হলো যে মানে আমরা যেভাবে বৈশ্বিক ক্যাপিটাল আকর্ষণ করেছি, সেটা হলো যে আমাদের শ্রম সস্তা, আমাদের শ্রম এখনও সস্তা, যেই জন্যে ক্যাপিটাল আসে। এখন এটার ক্ষেত্রে এই ইনভেস্টমেন্টগুলো করতে গেলে এটার একটা খরচ আছে। এখন ব্যক্তি উদ্যোক্তা বলতেই পারেন যে আমার পক্ষে এত খরচ মেনে বৈশ্বিক বাজারে কম্পিটিটিভ থাকা সম্ভব না, কারণ আমাদের তো জিনিসটা বিক্রি করতে হবে। এবং এক হিসাবে দে আর কারেক্ট, এটা সম্ভব না। কিন্তু আরেক হিসাবে ধরুন গার্মেন্ট সেক্টর যদি আপনি দেখেন, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে। এ গ্রেড ফ্যাক্টরিতে আপনার শ্রমিকদের কর্মর বা সিচুয়েশন একরকম, কোন ধরনের সুবিধা তারা পেয়ে থাকেন, এই যে ম্যাটারনিটি লিভ বললেন, বা যেই নিরাপত্তা ব্যবস্থা আছে ফ্যাক্টরির ভেতরে, সেটা একরকম। আর বি গ্রেড ফ্যাক্টরিতে একরকম, একদম সি গ্রেড ফ্যাক্টরিতে একরকম। সো আপনার পদক্ষেপগুলি একেবারে একই রকম হলে তো চলবে না, বিভিন্ন ধরনের ফ্যাক্টরির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপগুলো হতে হবে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমাদের শ্রমিক আন্দোলন আছে, ওনারা যথেষ্ট ভিজিবল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম শ্রমিক আন্দোলনের ভেতরে নারী শ্রমিকদের কথাবার্তা কতখানি শোনা হয়। ট্রেড ইউনিয়নগুলো যেগুলো আছে, মূলত এখানে পুরুষরাই আছেন, পুরুষদের মানে ওনাদের মতামতটা আগে আসে। নারীদের কথা হয়তো ওনারা বলেন, কিন্তু কতখানি জোর দিয়ে বলেন সেটাও আমি জানি না। আর কতখানি মানে আপনার যখন ডিসকাশনগুলো হয়, আপনার কিছু ইস্যু আছে নারী শ্রমিক স্পেসিফিক, কিছু ইস্যু আছে সবার জন্যই প্রযোজ্য। তো দর কষাকষি যখন হয়, দর কষাকষিতে ওই বিষয়গুলো কিভাবে আসে সেটার উপরে নির্ভর করে দর কষাকষি কীভাবে করছেন। এখন ওখানে তো আপনার সচেতনতাটা তৈরি করতে হবে, যেহেতু রিপ্রেশন শ্রমিকদের উপরে অনেক বেশি আমাদের দেশে। আপনি যদি পেছনের কিছু ঘটনাগুলো মনে করেন, কোভিডের সময় যেই আন্দোলনগুলো হচ্ছিল, বা তার আগে ন্যায্য মজুরির যে আন্দোলন, এখনো তো গতবার ঈদেও তো আমরা দেখেছি। তো ওখানে যদি আপনি রিপ্রেশনগুলি দেখেন, পুলিশের পিটুনি, জেলে নিয়ে যাওয়া, অ্যারেস্ট, এগুলো তো আমরা তো দেখছি চলমান ঘটনা। তো সেটার ক্ষেত্রে দেন যদিও নারী শ্রমিকদের আমরা কিন্তু রিসেন্টলি মিছিলের একদম পূর্বভাগে দেখছি, এটার একটা পরিবর্তন অবশ্যই, কিন্তু এই প্রতিবাদের একটা মূল্য দিতে হয় তাদেরকে। এবং আপনার কালেকটিভাইজেশন ছাড়া, গোষ্ঠীবদ্ধ হওয়া ছাড়া এবং ডিমান্ড করা ছাড়া তো আসলে পরিবর্তন সম্ভব না। ওখানে কতখানি অবস্থার পরিবর্তন হয়েছে, এবং খালি ট্রেড ইউনিয়নদের দায়িত্ব তো এটা না, এটা অন্যান্য সামাজিক আন্দোলনেরও দায়িত্ব। ওনারা যেই অবস্থাটা মুখোমুখি ওনারা, তো অন্যান্য সামাজিক আন্দোলন নারী শ্রমিকের ইস্যুটা কতখানি আসলে আমলে নেন বা সামনে নেন। অনেক সময় বলা হয় নারী আন্দোলন কতখানি বলছে, কিন্তু এটা খালি নারী আন্দোলনের ইস্যু না, এটা সবার ইস্যু। গার্মেন্ট ফ্যাক্টরির যেই অবস্থান, সেটার থেকে যদি আমরা সবাই বেনিফিটেড হই, তাহলে এটা আমাদের সবার ইস্যু এটা।
আরেকটা যেটা হচ্ছে যে রাষ্ট্র কতখানি পারবে। এখন কিছু তথ্য আপনারা জানেন, যেমন সংসদের যারা সাংসদ ছিলেন তাদের প্রোফাইল যখন চেঞ্জ হওয়া শুরু হলো এবং সেখানে ব্যবসায়ী গোষ্ঠীর একটা বড় অংশ প্রেজেন্ট আছে, রাইট? আইন তো তৈরি হয়, আইন তৈরি করতে ডিবেটও হয়। তো ওই ডিবেটের ধরনে যদি আপনার এক দলের রিপ্রেজেন্টেশন অনেক বড় হয়, আরেক দলের রিপ্রেজেন্টেশন অনেক কম হয়, তো ডিবেটের ধরনটা কীরকম হবে সেটা তো চিন্তা করতে হবে। আরেকটা যেটা আছে যে হ্যাঁ, ট্রাইপার্টাইট কিছু আছে, ধরুন এক্সপোর্ট সেক্টরে ট্রাইপার্টাইট নেগোসিয়েশন হয়, সেখানে মালিক পক্ষ বসে, শ্রমিক পক্ষ বসে, রাষ্ট্রও বসে। এখন রাষ্ট্র চালান কারা, তাদের উপরে প্রভাব কাদের বেশি? আমি বলছি না সব মালিক খারাপ, এটা এভাবে হোমোজেনাইজ করাটাও ঠিক না। এবং আমাদের আরেকটা যেটা খেয়াল রাখতে হবে যে আমরা তো বৈশ্বিক কম্পিটিটিভনেসটা হারাতে পারবো না, কিন্তু তাহলে এটার ক্ষেত্রে খালি যে ন্যাশনাল লেভেলে আপনি ব্যবস্থা নিতে পারবেন তা না, আপনার ইন্টারন্যাশনাল ট্রেডের যেই সিস্টেমগুলো আছে সেটাকে তো আপনার প্রভাবিত করতে পারতে হবে। তো ওখানে তো ওদেরও তো দায়িত্ব আছে। ওখানকার ইন্টারন্যাশনাল লেবার মুভমেন্টের সঙ্গে আমাদের কানেকশন কতখানি, WTO-তে যখন নেগোসিয়েশনসগুলো হয় কীভাবে আমরা ওটাকে প্রভাবিত করি, এগুলো তো চিন্তা করতে হবে। তো ওই কানেকশনগুলি কতখানি আমরা স্ট্রংলি করতে পারি। একসময় আমাদের স্ট্রং কানেকশনস ছিল ইন্টারন্যাশনাল লেবার মুভমেন্টের সঙ্গে, এখন কতখানি আছে এবং সেটার ভয়েস কতখানি আছে, সেটা একটা প্রশ্নের বিষয়। সেটা একটা প্রশ্নের বিষয়। ক্ষমতা নিয়ে কথা বললে তো রাজনৈতিক জায়গায় অংশগ্রহণের জায়গাটা চলে আসে। এখন সংরক্ষিত আসন নিয়ে আপনার কাছে প্রশ্ন, যে সংরক্ষিত নারীর জন্য যে আসন, এটা কি টোকেনিজম নাকি এটাতে আসলেই ক্ষমতায়ন সম্ভব? নির্ভর করে আপনি ক্ষমতায়ন বলতে কি বোঝাচ্ছেন তার উপরে। এখন যেটা হচ্ছে যে সংরক্ষিত আসন এমন একটা মেকানিজম, এটা মোটামুটি দুনিয়ার অনেক দেশে অ্যাপ্লাইড হয়। এটা এই জন্য হয় যে রাজনীতির ক্ষেত্রে আমরা রাজনীতির ক্ষেত্রটাই পুরুষদের দ্বারা ডমিনেটেড, সেটা দুনিয়ার বেশিরভাগ জায়গায়। তো আপনাকে যদি নতুন একটা মানে মেয়েদেরকে যদি আমরা একটা সোশ্যাল গ্রুপ হিসেবে ধরি যারা রাজনীতির ক্ষেত্রে এত অ্যাক্টিভ না, ফর্মাল রাজনীতির ক্ষেত্রে, সেখানে যদি তাদেরকে আনতে হয় সেটাতে একটা পথ লাগবে। এটার ওয়ান অফ দ্য পথ ইজ রিজার্ভ সিটস, যেটার মাধ্যমে হয়, যেটাকে আমরা সংরক্ষিত আসন বলি। এখন সংরক্ষিত আসনে ক্ষমতায়ন কতখানি হবে সেটা নির্ভর করবে কেন আপনি সংরক্ষিত আসনটা দিচ্ছেন এবং সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস কী কী। এখানে কিন্তু আবার আরেকটা ডিবেটও আছে যে ইদানিং অনেকে বলছে যে আমরা যদি ডিরেক্ট আসনে নারীদের সংখ্যাটা বাড়াই তাহলে সংরক্ষিত আসনের আবার প্রয়োজন নাই। তো এই জায়গাটা আমি আসছি ওটাতে, আমি আগেরটা শেষ করি নেই। তো প্রথম যেটা রিসার্চের ক্ষেত্রে দেখা গেছে, একটা হলো যে আমরা যেই জায়গায় নারীদের দেখি না সেই জায়গায় নারীদের আমরা কল্পনা করতে পারি না, কারণ আমরা দেখিনি। এটা ধরুন আপনি যদি প্রথম নারী ডাক্তারের কথা চিন্তা করেন, আগে যখন ডাক্তার হিসেবে নারীদের দেখেনি, নারীরা কি ডাক্তার হয়? তারপর হচ্ছে মেয়ে ডাক্তার থেকে এখন মোটামুটি আমরা ডাক্তার দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তা আপনাকে যদি অভ্যস্ত করতে হয় লোকদেরকে, একটা তো পথ তৈরি করতে হবে। সো একটা ইম্প্যাক্ট যেটা থাকে, যতই টোকেনিজম বলুন আর যাই বলুন, পার্লামেন্টের ভেতরে নারীদের দেখতে পাওয়া বা স্থানীয় পর্যায়ে নারীদেরকে দেখতে পাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আচ্ছা এটা সম্ভব। কিভাবে এসছে সেটা পরের কথা, জাস্ট দেখতে পাওয়াটা। কারণ রিপ্রেজেন্টেশনের কথা যদি বলেন, আমি আমার মতো লোকদের দেখতে চাই, দে আর মাই রিপ্রেজেন্টেটিভ, রাইট? এখন যেটা বলতে পারেন যে কিছু কিছু ব্যাপারে, এবং এটাও রিসার্চ দিয়ে প্রমাণিত, যে সোশ্যাল ওয়েলফেয়ার এবং ভায়োলেন্সের ব্যাপারে অ্যাকচুয়ালি নারী প্রতিনিধিরা অনেক বেশি অ্যাক্টিভ হন। এটা বেসিক্যালি গ্লোবাল রিসার্চ। পার্লামেন্টের এর ক্ষেত্রে যখন লসগুলি তৈরি হয়, যখন দেখা যায় যে নারীরা আর ইন্টারেস্টেড ইন দ্য ইস্যু, দে পিক আপ দিস ইস্যু। ইভেন আমি বলতে পারি যে আপনার জাস্ট একজনের প্রেজেন্স ক্যান চেঞ্জ থিংস। আপনি যখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ-তে যখন কার্লা ডেল পন্টে নারী জাজ হিসেবে গেলেন, দিস ইজ ইন দ্য 1990s, তার আগে অ্যাকচুয়ালি পুরুষ জাজরা সেক্সুয়াল ভায়োলেন্স নিয়ে অত চিন্তা করছিলেন না কনফ্লিক্টের সময়। ইট মেক্স আ ডিফারেন্স, কারণ আপনার এক্সপিরিয়েন্সটা বা দৃষ্টিভঙ্গিটা তো ডিফারেন্স, বিকজ আপনার লাইফের এক্সপিরিয়েন্স ইজ ডিফারেন্ট। আমি বলছি না যে পুরুষ প্রতিনিধিরা নারীদের ইস্যু নিয়ে কথা বলবেন না, অনেকেই বলেন, কিন্তু সবসময় তাদের ইমিডিয়েট চিন্তায় ওটা থাকে না, কারণ তাদের বাস্তবতাটা ডিফারেন্ট। এখন একটা হলো এটা
দ্বিতীয় যেটা সেটা হলো যে চিন্তা করতে হবে, যেটা বললাম যে কি টার্মের ভিত্তিতে তারা আসেন এবং কেন আসনগুলো তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে রিজার্ভেশনগুলো তৈরি হয় কারণ যারা ক্ষমতায় আছেন তারা আরও ক্ষমতায় টিকে থাকতে চান। যেটা বলা হয় যে এটা তো রাজনৈতিক দলের যারা ছেলের বউ বা স্ত্রী বা পারিবারিক একটা কোটা থেকে তারা ডিস্ট্রিবিউট করে দেয়। হ্যাঁ, তো একটা হলো সেটা। আরেকটা হলো যে যেটা বলা হয়ে থাকে যে এটার মাধ্যমে পরিবারের পুরুষ সদস্যরা তাদের প্রভাব বিস্তার করবে। সো ইটস এ প্রক্সি রেপ্রেজেন্টেশন। আমি বলছি না যে এই প্রবলেমগুলো নাই, আছে, বাট আসনগুলো ওই জন্য তৈরি হচ্ছে না, কারণ রাজনৈতিক দল তো ক্ষমতায় টিকে থাকতে চাবে, তারা ক্ষমতার দর কষাকষিটা ওভাবেই করবে। আরেকটা যেটা হচ্ছে আপনার টার্মসগুলো কী কী, যেখানে আপনি ডিরেক্ট ইলেকশনের কথা বললেন। আমাদের দেশে পার্লামেন্টে যেই সিট আছে, যে যেই দল সংখ্যাগরিষ্ঠ সেটা সেই হিসাবে প্রপোর্শনালি সিটসগুলো যাবে, নমিনেটেড হবে দল দ্বারা। তো আপনি যদি নমিনেটেড হন দল দ্বারা, আপনি কার কাছে জবাবদিহিতা করবেন? দলের কাছে। আপনার তো কোনো কনস্টিটিউয়েন্সি নাই যে তার কাছে করবেন, বা আপনি সরাসরি নির্বাচনে জিতে আসেননি। স্থানীয় পর্যায়ে সিস্টেমটা এখন ডিফারেন্ট, 97 থেকে ইটস ডিফারেন্ট, যেখানে সরাসরি ইলেকশন করা হলো যদিও রিজার্ভ সিটে। তা আপনাকে তো চিন্তা করতে হবে যে এই যে রিজার্ভ সিটে যারা যাচ্ছেন তারা কিভাবে আসছেন, তাদের এক্সপিরিয়েন্স কি। আপনাকে যদি ইলেকশনে জিতে আসতে হয়, আপনাকে তো একটা কনস্টিটিউয়েন্সি তৈরি করতে হয়, জনসংযোগ করতে হয়, আপনাকে রাজনীতিটা তো অন্যভাবে বুঝতে হয়। আমাদের দেশ যদি চিন্তা করেন যে রাজনীতি কোন কোন স্ট্রিম থেকে রাজনীতিতে লোকরা মেইন স্ট্রিম রাজনীতিতে আসেন, একটা ছাত্র রাজনীতি থেকে আসেন। এখন প্রশ্ন করতে পারি যে ছাত্র রাজনীতিতে মেয়েরা যখন থাকে পরে তারা কন্টিনিউ করে কিনা, বেশিরভাগই করেন না। আরেকটা যেটা হয় ইউরোপে, যেটা অনেক দেখা যায়, যে লেবার পলিটিক্স থেকে আসেন, শ্রমিক রাজনীতি থেকে। আমরা তো নারী শ্রমিকদের কথা বললাম, তো ওখান থেকে আসেন না। আরেকটা যেখান থেকে আসতে পারেন হয়তো সেটা হলো যে সমাজ কল্যাণমূলক কাজ করতে করতে তারা আসেন, তাদের ওই অভিজ্ঞতাটা থাকে। ওই ধারাটা একটু ডিফারেন্ট দেন আপনার সরাসরি এই ধরনের পলিটিক্স থেকে আসা। পলিটিক্স আমাদের দেশে ভায়োলেন্ট, তো ভায়োলেন্স অনেক বেশি মাত্রায় হলে নারীরা ক্যাটাগরি রাজনীতি বলে এখানে একটা কথা থাকে। আপনি তো ব্যাটা না, আপনি ব্যাটা হলে সেটার জন্য আপনার সমালোচনা হবে, আপনি ব্যাটা হয়ে গেলেন কেন। পলিটিক্সটা যে ব্যাটাদের পলিটিক্স, তো আপনাকে করতে হলে যে ওই ক্যাপাসিটি না থাকলে আপনাকে তো দেবে না। বা আমরা রিসার্চে যেটা দেখেছি, যেটা এসছে, যে একটা যেটা মানে দিস ওয়াজ অন মিউনিসিপ্যালিটিস, এবং মিউনিসিপ্যালিটিসে ভাইস চেয়ারপারসনরা আপনারা জানেন যে নমিনেটেড, ওনারা তো পজিশন পান, ওই পজিশন তো হোল্ড করা থাকে ফর উইমেন, এবং কাউন্সিলর, মহিলা কাউন্সিলরদের তো রিজার্ভেশন আছে। তো আমরা ওটার উপরে দেখছিলাম, ওখানে যেটা বলছিল যে যারা এসছেন তাদের প্রোফাইল এবং তারা কিভাবে রাজনীতিতে আসলেন, কিভাবে ওনারা কোন ধরনের অসুবিধা ফেস করেন সেগুলোর উপরে ছিল। ওনারা যেটা বলছিলেন যে খুব ভায়োলেন্ট পলিটিক্স হলে ওনাদের পক্ষে ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ ওনারা ভায়োলেন্সটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন, কারণ মানুষরা আশা করে যে রাজনীতিকরা ভায়োলেন্সটা নিয়ন্ত্রণ করবে, রাইট। আরেকটা যেটা আছে সেটা হলো যে বিভিন্ন ধরনের আমরা রাজনীতিকদের কাছ থেকে এটা আশা করি যে ওনারা ওনাদের প্রভাব খাটাবেন বা ওনারা পেট্রোনেজ ডিস্ট্রিবিউট করবেন। তো যেটা ধরে নেওয়া হয় এবং পাবলিকের যেটা ধারণা যে নারীদের পেট্রোনেজ ডিস্ট্রিবিউট করার তো অত নেটওয়ার্ক নাই, তো তাহলে আমিও তাকে কেন ভোট দেবো। এই ব্যারিয়ার্সগুলো আছে, রাইট। তো আপনাকে যদি আনতে হয় মেয়েদেরকে পলিটিক্সে, কীভাবে আনবেন, কারণ পাবলিক পারসেপশনটা তো ওরকম। তা আপনাকে যদি ক্ষেত্রটা তৈরি করে চেঞ্জ করতে হয়, তার আগে যদি আপনি ইউ ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড, তা আপনাকে তো রিজার্ভেশনের সিটসগুলো রাখতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম যেই ইস্যুগুলো আছে এবং যেখানে আমরা আটকে আছি, আপনি জানেন যে পার্লামেন্টারি সিস্টেমে সব দলের সাথেই কথা বলা হয়েছে ডিরেক্ট ইলেকশনের, কেউ রাজি হয়নি, কোনো আমলেই কেউ রাজি হয়নি। কেন রাজি হয় না? কারণ ওই সিটগুলো তো তারা ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে, সেই জন্যে। তো ওই সিস্টেমটা চেঞ্জ না করা গেলে আপনার ইটস নট জাস্ট যে মেয়েরা আসলো, ইটস অলসো কোন ধরনের কারা আসছে সিটে, রাইট। কারণ আপনাকে যদি পলিটিক্সটা বদলাতে হয় তাহলে কারা আসছে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো ওখানে আপনি যেটা বলছিলেন যে সরাসরি নির্বাচনে যদি জেনারেল সিটসে মনোনয়ন পায় তাহলে রিজার্ভ সিটসের দরকার হবে না, কিন্তু মনোনয়ন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনি যদি খালি দলের হাতে ছেড়ে দেন, এবং এটা সারা দুনিয়ার থেকে এভিডেন্স, মেয়েরা মনোনয়ন পাবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, খুব কম পাবে।
পার্টলি বিকজ ধরে না হয় যে মেয়েরা সিট জিততে পারবে না। আপনাকে চিন্তা করতে হবে যে পলিটিক্যাল পার্টি সবসময় সেইভাবে পলিটিক্স কথাই করবে চিন্তা যে তার করবে। কথা ক্ষমতায় যাওয়ার কথা চিন্তা করবে, বিকজ দ্যাট ইজ ওয়ান অফ দ্য পারপাসেস, রাইট? তো এখন যদি মনে করে যে নারী জিতবে না, তাহলে নারীকে দেবে না। এবং তাদের তো সেই জবাবদিহিতাটাও নাই। না, তো যেটা আমরা দেখেছি, এবং এটা ব্রাজিলের ক্ষেত্রে, যে যখন রিজার্ভেশনের কথা বলা হলো বাট ওটার সাথে কোনো স্যাংশন ছিল না, তখন রাজনৈতিক দলগুলো কোনো মনোনয়ন দিচ্ছিল না। আচ্ছা, স্যাংশন যখন যুক্ত করা হলো যে না দিলে তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেলড, তখন দেওয়া শুরু হলো। বাট সেখানেও আরেকটা গেম আছে, এমন এমন সিটে দিল যেটাতে মানে তারা ধরে নিচ্ছে যে তারা হেরে যাবে, কারণ ইনভেস্টমেন্টটা হচ্ছে পুরুষ রাজনীতিকের উপরে। তো এই বায়াসগুলো তো পলিটিক্যাল পার্টির রন্ধ্রে রন্ধ্রে আছে। আপনি ওই পলিটিক্যাল পার্টির ব্যবহারটা কিভাবে চেঞ্জ করবেন সেটা হলো কথা। সেটা তো আপনাকে সিস্টেমটা কিভাবে তৈরি করবেন সেটার উপরেই হবে। খালি এত % নমিনেশন দেন সেটা দিলে তো হবে না। আপনার যিনি নমিনেশন পান তার টাকা পয়সার দরকার হয়। কোনো কোনো দেশে ম্যান্ডেটরিভাবে পলিটিক্যাল পার্টিকে একটা সার্টেন পার্সেন্টেজ পয়েন্ট নারী প্রার্থীদের জন্য ব্যয় করতে হয়, সেটার হিসাব নেওয়া হয়। আমাদের দেশে কি সেটা আছে? কোন আপনার চিন্তা করতে হবে মিডিয়া টাইম, কারণ আপনি প্রচারণা চালাবেন। কোনো কোনো দেশে আবার ম্যান্ডেটরিভাবে সেই মিডিয়া টাইম দিতে হয় নারী প্রার্থীদের। আমাদের দেশে সেটা আছে? তো সিস্টেম কি সিস্টেমিক অনেক ব্যারিয়ার্স, সেটার উপরে ডিপেন্ড করবে আসলে রিপ্রেজেন্টেশনটা কেমন হবে। এখন আপনি যদি মনে করেন যে শোভাবর্ধনের জন্য নারীরা আসছে, আপনি একভাবে করবেন। আর আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করতে হলে আসলে সমাজে যারা প্রান্তিক অবস্থানে আছেন তাদের দরকার, তাহলে আপনি আরেকভাবে করবেন। এই জায়গাটা থেকে আমাদের ইসলামিক দলের যে জোটগুলো আছে, এখানে আমাদের নারীদের অংশগ্রহণ আমরা আসলে একেবারে দেখি না বললেই চলে, বা খুবই কম। তো এই জায়গাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, বা এখানেও যদি আমরা মানে এনশিওর করতে চাই নারীদের পার্টিসিপেশন, সেক্ষেত্রে হোয়াটস দ্য ওয়ে ফরওয়ার্ড? এখন ডিপেন্ড করবে ইসলামিক দল বলতে আপনি কোন দলকে বোঝাচ্ছেন। কারণ কোনো কোনো দলের মানে যথেষ্ট পরিমাণ নারী সদস্য আছে, তারা বিভিন্ন কাউন্সিলেও আছেন। এখন যেটা হচ্ছে যে ওনাদের কাউন্সিলে নারীর রিপ্রেজেন্টেশন আছে, কিন্তু দলীয় কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণ যখন হয়, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারী সদস্যদের ভূমিকাটা কী? পার্টিসিপেশন এক জিনিস, অংশগ্রহণ এক জিনিস, এবং ওনারা অংশগ্রহণের উপরে জোর দেন। সেটা আমাদের গবেষণায় উঠে এসছে, আমরা ওনাদের সাথে যখন কথা বলেছি, অংশগ্রহণের উপরে ওনারা জোর দেন। ওনাদের ম্যানিফেস্টো যদি দেখেন, বিভিন্ন দলের বিভিন্ন ম্যানিফেস্টো, এবং ওনাদের পজিশনের ক্ষেত্রে ভ্যারিয়েশন আছে, সবাই কিন্তু একভাবে জিনিসটা দেখেন না। তো আমার একটা গবেষণা আছে, এটার পাবলিশ পেপারও আছে আপনার। অ্যাট দ্যাট টাইম অবভিয়াসলি উই হ্যাড বিএনপি, আওয়ামী লীগ অ্যান্ড জামাত অ্যাজ দ্য মেইন পার্টি, সো ওটার একটা অ্যানালিসিস আছে। সেখানে জামাতের ম্যানিফেস্টোতে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার ইন টার্মস অফ ওনাদের পজিশন কী। ওনারা সার্টেন টাইপস অফ রাইটস চাচ্ছেন, নারী নিরাপত্তা চাচ্ছেন, ভায়োলেন্স অ্যাড্রেসড হোক সেটা চাচ্ছেন, কর্মক্ষেত্রে অংশগ্রহণ থাকুক সেটা চাচ্ছেন, শিক্ষার চাচ্ছেন। সো কিছু কিছু অবস্থান খুব ক্লিয়ার যে পলিসি লেভেলে ওনাদের চাওয়া কী। কিছু কিছু ক্ষেত্রে ওনারা যেমন বলেই দিয়েছেন যে আমরা কমপ্লিমেন্টারি রোলে বিশ্বাস করি। সো এটা ইকুয়ালিটি না, কমপ্লিমেন্টারি রোল। তো সেটা যদি হয় কমপ্লিমেন্টারি রোল, তাহলে আপনার একটা পার্টিকুলার দৃষ্টিভঙ্গি থাকবে যে কোন জিনিস আপনি চাইছেন সমাজের জন্য, কোন জিনিস আপনি চাইছেন না, বা আপনার পজিশন কী। এবং দ্যাটস ফাইন, লোকদের পজিশন থাকতেই পারে। এখন আপনি যদি চান যে যেটার কথা আমরা বলছিলাম যে সার্টেন পার্সেন্টেজ নমিনেট করতে হবে মহিলা সিটে, ওনাদের সাথে যখন কথা হয়েছে, এবং এটা এবারকার গবেষণার কথা বলছি, ওনারা বলেছেন যে যদি রিজার্ভ সিটস থাকে ওখানে ওনারা নারী রিপ্রেজেন্টেটিভ দেবেন। এটা ওনারা আগেও দিয়েছেন, আগের ইয়েতে। আপনি যদি যেবার বিএনপির সাথে জোট করে ওনারা আসলেন, সেবার ওনারা কিন্তু রিপ্রেজেন্টেশন দিয়েছেন। সো ইটস নট আনইউজুয়াল। কিন্তু যদি এটা হয় যে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নারী প্রার্থী দিতে হবে, তো ওটাকে আপনি যদি ম্যান্ডেটরি করেন যে এই সিটটা, যেটা আমরা এখনও করিনি, আমরা বলছি এত পার্সেন্টেজ দিতে হবে, কিন্তু রিজার্ভেশনের বিভিন্ন ধরন আছে। আপনি যদি সিটস রিজার্ভ করে দেন যে 1/3 অফ দ্য সিটসে অনলি নারীরাই লড়তে পারবে, এটা আমাদের রাজনৈতিক দলের যারা পুরুষ আছেন এটা তো রাজি হবেন না। কিন্তু আপনি যদি ইন্ডিয়ার লোকাল গভর্নমেন্ট দেখেন, সিটগুলো কিন্তু রোটেট করে। এটা কিন্তু আমাদের রিফর্ম কমিশন, যেটা ইলেকশন রিফর্ম কমিশন ছিল, তারা প্রপোজ করেছিলেন রোটেশনাল পদ্ধতিতে হবে, এবং ওই রোটেশনাল পদ্ধতিতে কনস্টিটিউয়েন্সি রিজার্ভ থাকবে ফর উইমেন। তো তখন তো আপনাকে আপনি দিতে বাধ্য, বা আপনাকে ওই সিটটা ছেড়ে দিতে হবে।
তখন আপনি যেটা বলছিলাম আপনি কীভাবে করেন সেটার উপরে ডিপেন্ড করে। ইট হ্যাজ টু বি কস্টলি, নারীদের ডিসিশন মেকিংয়ে অংশগ্রহণ না করানোটা শুড বি কস্টলি ফর পলিটিক্যাল পার্টিজ। বাট ইটস নট, এখন তো কারেন্ট না, বাস্তবতা আমরা এটা না। ওই সিস্টেমটা তৈরি করতে পারিনি। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমরা যদি অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের কথা চিন্তা করি, প্রতিটা জায়গায় কিন্তু নারীদের অংশগ্রহণ ছিল বিপুল, এবং দেখা গেছে যে প্রত্যেকটা আন্দোলনে নারীদের অংশগ্রহণই মোড়টা ঘুরিয়ে দিচ্ছে। বাট যেটা হয় যে একটা ক্রাইসিস চলে গেল, নারীরা আবার দৃশ্যপট থেকে অদৃশ্য, যেটা আমরা অনেক বেশি দেখেছি এই জুলাই অভ্যুত্থানের পরে। এটা কেন হয়, এটা একটা প্রশ্ন আপনার কাছে। সেকেন্ড, এটা যদি আমরা দূর করতে চাই যে নারীরা শুধু আমাদের সংকটে না, আমাদের সাফল্যেও সামনে থাকবে, সেটা কিভাবে নিশ্চিত করব? ইটস আনফর্চুনেট যে আমাদের ট্র্যাডিশন এটা, যে আমরা ভুলে যাই এবং আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। আপনি যেটা বললেন যে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আপনি এরশাদ বিরোধী আন্দোলন দেখেন, বিভিন্ন সামাজিক আন্দোলনের কিংবা রাজনৈতিক আন্দোলনের নারীদের অংশগ্রহণ যদি দেখেন, তেভাগা আন্দোলন দেখেন, বা পরবর্তী সময়ে যে বড় বড় মুভমেন্টগুলো হয়েছে, আপনি গণ আদালত যদি চিন্তা করেন, বা পরে ইভেন নিরাপদ সড়ক চাই, ইয়েতে তো আমরা তখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, আমরাও ছিলাম তখন, কিন্তু আমাদেরকে খুব এটা খুবই সারপ্রাইজিং। ওই সময় হচ্ছে কারো সমস্যা থাকে না, ইটস লাইক, এবং এটা অ্যাডভার্টাইজও করা হয় যে নারীরা অংশগ্রহণ করছে একদম ফ্রন্ট পেজে। বাট আফটার দ্যাট সিনারিওটা চেঞ্জ। তবে সত্যি বলতে কি, আমি জুলাইয়ের পরে আমি মনে করেছিলাম যে একটু অন্তত পরিবর্তন হবে, কিন্তু যেটা হলো সেটা সারপ্রাইজিং হলেও আনএক্সপেক্টেড অ্যাকচুয়ালি ছিল না। কারণ আপনার যখন দরকার হয় একটা আন্দোলনকে সফল করতে হলে, খালি যে নারীরা সম্মুখ সারিতে আছেন তা দরকার না, সাপোর্ট দরকার হয়। তখন যেইভাবে আপনি যদি চিন্তা করে থাকেন আপনার পুরুষ সহযোদ্ধাদের সাথে আপনার যেই কমিউনিকেশনগুলি ছিল, আমরা পরবর্তীতে ইউথ পলিটিক্সের গবেষণায় যেটা দেখেছি, যেটা আমার সহকর্মীরা এটা করছেন, যেটা হয়েছে, এবং এটা পুরুষ নারী দুই দলই বলেছে, এবং এটা ঢাকা শহরের বাইরে সেকেন্ডারি টাউনস যেটা দেখেছি, যে নারীরা বলছে যে আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আরেকটা হচ্ছে যে ফ্যামিলি থেকে হয়তো অতটা চাচ্ছে না আমরা করি। তখন একটা ক্রান্তিকাল ছিল, ক্রান্তিকালে ফ্যামিলি বলতেও পারছিল না যে যাবে না, কিন্তু এখন বলতে পারছে, সিচুয়েশনটা যেরকম সেটার জন্য ফ্যামিলি ভয় পাচ্ছে, সো আমরা ডিঙিয়ে আসতে পারছি না। আরেকটা যেটা এসছে সেটা হলো যে পুরুষরা যেটা বলেছেন, এবং তার দে ওয়ার সারপ্রাইজ, যে নিজেরাই একটু অবাকভাবে বলেছেন যে আসলে তো তখন আগে তো ফোন করতাম, যোগাযোগ রাখতাম যে এই মিটিং হচ্ছে, অমুক হচ্ছে, এখন করছি না, উই ওয়েন্ট ব্যাক টু বিজনেস অ্যাজ ইউজুয়াল। রাজনীতি যেরকম, কারণ আমাদের যেটা আগে বলেছি, রাজনীতি এখনও, রাজনীতিতে পুরুষের আধিপত্য অনেক বেশি। আমরা যখন, আপনি যদি চিন্তা করেন মনে মনে যে মিছিলের কারা যাচ্ছে, আপনার মাথায় কিন্তু মেইনলি পুরুষদের ছবিটাই আসবে। বা এখন ঐক্যমত কমিশনের কথা যদি বলি, ওই ছবিটা দেখলে আমার মনে হয় এই ধরনের অনেক কিছু আমরা দেখলাম এক বছরে। যেটা হয়, এবং ট্রানজিশন লিটারেচারে এটা বারবার আছে, আপনারা যদি জর্জিনা ওয়েলেন পড়েন বা ফ্লাভিয়া ব্রিওলির পড়েন, ল্যাটিন আমেরিকার ট্রানজিশন ওনারা অনেক দেখেছেন, সেন্ট্রাল আমেরিকায় দেখেছেন। বাট যেটা হয়, যেসব রাষ্ট্রের ক্ষেত্রে ইট ওয়াজ ডিফারেন্ট, আমাদের মতো হয়নি, সেখানে যেটা হয়েছে সেটা হলো সেখানে একটা শক্তিশালী নারী আন্দোলন ছিল, যাদের সাথে রাজনৈতিক দলের যোগটা অনেক অনেক বেশি ছিল, বা শক্তিশালী বাম দলরা ছিল। আমাদের বাম বিশেষ শক্তিশালী না, এটা আমরা জানি। আমাদের নারী আন্দোলন কথাবার্তা যে বলেনি তা না, বা ওনাদের যে অবদান নেই তা না, কিন্তু যেটা হচ্ছে যে ওনারা অনেক দিন পর্যন্ত রাজনীতির ক্ষেত্রটা পরিহার করে চলেছেন, যেটা এই জন্য হয়েছে যে আমাদের রাজনীতিতে তো দুটো দল মেইনলি ছিল। তা আপনি যদি একজনকে সমালোচনা করেন তখন বলা হবে উনি তো মুখের লেজুর, উনি তো মুখ, তো এই লেজুর টেজুর না হতে চাইলে আপনি আলাদা হয়ে থাকবেন, এবং আপনি মূলত যেই স্ট্র্যাটেজিটা ছিল যে রাষ্ট্রযন্ত্রের সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে, কারণ তারা নীতিমালা তৈরি করে, প্রোগ্রামসগুলো ইমপ্লিমেন্ট করে। আপনি তো পারিবারিক নির্যাতন আপনি অ্যাড্রেস করতে চান, তা আপনি কিভাবে জেলা পর্যায়ের যেই মেকানিজমটা আছে ওটাকে বাদ দিয়ে কিভাবে করবেন, সুরক্ষা দরকার, পুলিশি সাহায্য দরকার, আপনাকে তো যোগাযোগ রাখতে হবে, কিন্তু রাজনৈতিক দলের সাথে অত যোগাযোগ করা যাবে না। তো এখন ওটার ফলাফল যেটা হয়েছে, যে এখন যখন রাজনৈতিক দলগুলো মুখ্য ইয়েতে আছেন, রাজনৈতিক দলের কাছে তো এগেন ইলেকশনে জিততে চায়, পপুলার যে ইয়েগুলো চায়, তা নারীর অধিকারের ম্যান্ডেটটা তো পপুলার ম্যান্ডেট না, রাইট? আমরা কখনো এটাকে পপুলার বানাতে পারিনি আমাদের দেশে। এটা কার ব্যর্থতা? সবার ব্যর্থতা।
তো প্রথম হলো ওটা, দ্বিতীয় হলো যে নারী অধিকার অ্যাড্রেস না করলে এই পলিটিক্যাল পার্টিরা যে ভোট পাবে না তা তো না। কারণ আমরা নারীরা এক কাট্টা হয়ে ভোট দিই না, সেটার কারণ আছে। কারণ আমাদের বিভিন্ন শ্রেণী, বর্ণ, ধর্মীয় পরিচয় আছে। আমরা যখন ভোট দেই, আমরা জেলা পর্যায়ে কাকে ভোট দিলে ভালো হবে, আমার ফ্যামিলি হয়তো কোনো দলের সমর্থক, সেইভাবে আমরা ভোটটা চয়ন করি। সেটা নারী পুরুষ নির্বিশেষে আমরা চয়ন করি। আমরা নারীর ইস্যু ধরে তো ভোট দেই না, যে অমুক দল নারী বান্ধব না, এই দলকে ভোট দেবো না। তো তাহলে আপনি ভোটের রাজনীতিতে তো অলরেডি নারী হিসেবে পিছিয়ে আছেন। তা আপনার যখন রাজনৈতিক ম্যানিফেস্টো তৈরি করতে হয় বা রাজনীতির হিসাব নিকাশ আপনি করেন ট্রানজিশনের পরে, তো আপনার কালেকটিভ ডিমান্ডসটা কে প্রেজেন্ট করছে? এই ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে নারী আন্দোলন নারীর কথা বলবে। ওনারা সেটা বলেছেন নারী কমিশনের রিপোর্টে, সেটা রিয়াকশনও আমরা দেখেছি। তো এখন তখন ওনাদের পাশে কারা দাঁড়িয়েছেন এটা আমি জানতে চাই। আপনার ধরুন সরকারের ক্ষেত্র থেকেও মানে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা বিভিন্ন রিফর্ম কমিশন তৈরি করলেন। রিফর্ম কমিশনের কম্পোজিশন দেখুন। আমি বলছি না যে নারী মেম্বার থাকতেই হবে, পুরুষ মেম্বাররা নারীদের রিপ্রেজেন্ট করতে পারেন। ওনারা নারীদের সাথে কতখানি কনসালটেশন করেছেন, সেই আলোচনায় কতখানি এসছে, এটা নিয়ে আমার রিসার্চ আছে, অ্যাকচুয়ালি আমি বলতে পারবো। কিছু কিছু কমিশনে বলা হয়েছে, যখন নারী কমিশন যোগাযোগ করেছে অনেক দেরি হয়ে গেছে, এখন সময় নেই আপনাদের কথা শোনার। কিছু জায়গায় আছে যে আপনি কনসালটেশন যখন করেন, প্রান্তিক জনগোষ্ঠীকে আপনাকে আলাদাভাবে ধরে কনসালটেশন করতে হয়, কারণ মূলধারায় কথা এগুলো উঠে আসবে না। ওটা ওনারা কতখানি যত্ন নিয়ে করেছেন। যেই ঐক্যমত কমিশনে যখন ডিসকাশনগুলি হলো, ওখানে কোন ইস্যুটায় অ্যাকচুয়ালি একমাত্র রিজার্ভ সিট ছাড়া আর কোনো নারী ইস্যু কি সেখানে ছিল? প্রত্যেকটা ইস্যুর একটা জেন্ডার ইম্প্যাক্ট আছে, নারী এবং পুরুষকে সেটা আলাদাভাবে ইম্প্যাক্ট করতে পারে। সেটা আপনি বিচার ব্যবস্থার রিফর্মই বলেন, সেটা আপনি ইলেকটোরাল রিফর্মই বলেন, সেটা আপনি অর্থনীতির শ্বেতপত্র যখন বার করছেন সেটার মধ্যেও আছে। কতখানি এটা রিফ্লেক্টেড হয়েছে? তাহলে আমরা কেন সারপ্রাইজ হচ্ছি যে ফলাফলটা ট্রানজিশনে আমরা এত তাড়াতাড়ি ভুলে গেলাম? কারণ ধরেই না হচ্ছে যে আমরা সংঘবদ্ধ না, ধরেই না হচ্ছে যে আমাদের ইস্যুগুলো অ্যাড্রেস না করলেও চলবে। তো আপনার যদি ওই কন্ডিশনগুলি যদি আপনার গোষ্ঠীর না থাকে, আপনার স্বার্থ, কারণ সবারই পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, তা আমাদের কথা বলার, আমাদের যেই চাহিদাগুলো আছে সেটা নিয়ে বলার যদি কেউ না থাকে ওখানে, তো এটা তো খুব ইজি। খুবই আনফর্চুনেট এদিক দিয়ে চিন্তা করলে, কারণ যখন আমরা জুলাইয়ের কথা যদি চিন্তা করি, সেই সময় তো সবার একটা অ্যাসপাইরেশন ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ দেখব, এবং দ্যাট কাউন্টস ফর অল মেন অ্যান্ড উইমেন। সো এই জায়গাটাতে যদি আপনার কাছে একটু জানতে চাই যে আওয়ামী লীগের বিশেষ করে একটা বড় জায়গা ছিল যে তারা সেকুলার এবং উইমেনদের তারা মানে উইমেন এম্পাওয়ারমেন্ট, এগুলো অনেক কিছু তাদের একটা এজেন্ডার মধ্যে ছিল। এখন জুলাই আন্দোলনের পরবর্তী এখনের এই 1-1.5 বছরের প্রেক্ষাপটে আমরা যদি মবের ঘটনাগুলো দেখি, বিশেষ করে হ্যারাসমেন্টের পরে যে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জিনিসগুলো আমরা দেখছি, তো এই জায়গাটায় পরবর্তী আসন্ন নির্বাচনে সরকার বলেন বা যেটাই বলেন, এক্ষেত্রে কি আমরা নারীরা মানে অনিরাপদ হয়ে গেলাম, বা মানে এই জায়গার গ্যাপটা আমরা কিভাবে অ্যাড্রেস করব, বা এরকম রাজনৈতিক পট পরিবর্তনে কেন উইমেনরাই সবসময় সবচেয়ে বেশি ভালনারেবল একটা সিচুয়েশনে থাকে এরকম একটা ট্রানজিশনের পরেও? আমি একটু লেট মি ব্রেক দিস ডাউন। একটা হলো আপনি যেটা বললেন আওয়ামী লীগের কথা, যে ওনারা তো নারী ইস্যু দেখছিলেন, রাইট? এবং আপনি সেকুলারিজমের কথা বলেন। আই ডোন্ট থিঙ্ক ওনারা কোনো কালে খুব সেকুলার ছিলেন, ঠিক আছে? সেটা ওনাদের একটা বয়ান ওনারা তৈরি করেছে, একটা ন্যারেটিভ অফ সোসাইটিতে একটা বিল সেটা আছে। এবং আপনার তো একটা বাইনারি ফয়েল তো আছে, কারণ ওনাদের বিপক্ষে কারা আছেন সেইভাবে ধরে তো ফয়েলটা তো তৈরি করা হয়। বাট আপনি যদি ম্যানিফেস্টোস দেখেন, আগের ম্যানিফেস্টো, এখনকার না, আপনি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বিশেষ পার্থক্য পাবেন না নারী ইস্যুতে, মানে ফ্যাকচুয়ালি যদি আপনি জিনিসটা দেখেন। কিন্তু ওনার একটা বয়ান কনস্ট্রাকশন ওখানে ছিল, কারণ আপনাকে তো একটা আদার তৈরি করে ক্ষমতাটা টিকিয়ে রাখতে হয়। যখন
একনায়করা ক্ষমতায় থাকেন, অটোক্র্যাটরা এক ধরনের বয়ান তৈরি করতে হয় ওনাদেরকে ক্ষমতায় থাকার জন্য, জাস্টিফিকেশন, যেটা দেখা যায়। এবং এটা খালি বাংলাদেশের ক্ষেত্রে না, বিভিন্ন একনায়কতন্ত্রী দেশে এই বয়ানটা দেখা যায়। নারীর ক্ষমতাটা খুব সিলেক্টিভভাবে ইউজ করা হয়। কিছু কিছু জিনিস ওনারা করে থাকেন যেটার একটা টোকেনিস্টিক জেস্টার্স যেগুলো থাকে, সেটার মধ্যে ইনক্লুশন একটা বড় জেস্টার। সো সেটা হলো যে বিশেষ বিশেষ পদে আমি নারীদের নিয়োগ দিলাম, রাইট, আমার ক্ষমতায়ন হয়েছে। রাজনীতির ক্ষেত্রে রিজার্ভ সিটসগুলো তৈরি করলাম, এক্সপ্যান্ড করলাম, সেখানে নারীদেরকে দিলাম। কারণ ওটার মাধ্যমে আপনি অলসো যেটা করছেন, উগান্ডায় যেমন মুসেভিনি ইউজ দিস কোয়াইট আ লট, কারণ ওনার একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তৈরি হয়েছে। ওই সিটসে যেই নারীরা আসছেন তারা তো অবভিয়াসলি অনুগত থাকবেন। তো ওইটা তো পেট্রোনেজ ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বলতে পারছেন যে দেখেছো আমি আই হ্যাভ ডান দিস। কিছু কিছু লজ আপনি তৈরি করেন, ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যাড্রেস করতে হবে। সেটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কী হচ্ছে, বাস্তবায়নের ক্ষেত্রে কী হচ্ছে, সেটা অন্য কথা। বাট আপনি বলতে পারেন যে আমার আমলে এই আইন তৈরি হয়েছে, ওই আইন তৈরি হয়েছে। বাট আপনি যদি অন্য ব্যাপারগুলো দেখেন যেটার ক্ষেত্রে নারীর নাগরিক অধিকার ব্যাহত হয়, ধরুন মানে কিছু আছে, কিছু আইন আছে আপনার যেগুলি কন্টেনশিয়াস, যেগুলিকে আমরা বলি যে আমাদের কালচারাল সংস্কৃতিকে আঘাত করতে পারে এরকম আইন, রাইট? আপনি যদি ওটাকে পরিবর্তন করেন, পারিবারিক আইনগুলো ওরকম, ইন দ্য সেন্স যে ওটা রিফর্ম করতে গেলে, ওটা সংস্কার করতে গেলে অনেক ধরনের আপত্তি আসবে, বিভিন্ন মহল থেকে অনেক ধরনের আপত্তি আসবে। তো ওটা আপনি কতখানি সংস্কার করবেন? বা কিছু আছে তো ওটাতে তো হাত দেয়নি, রাইট? সো এই যে ছক, হিসাব নিকাশ, হ্যাঁ, এটার তো একটা পার্টিকুলার ছক আছে, এবং ওই ছকটা আছে আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য এক ধরনের লেজিটিমেসি তৈরি করা, বা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে ব্যাহত হয় এরকম কিছু একনায়কতন্ত্রীরা করবেন না, কারণ এটা দিয়ে তো দেশের ডেভেলপমেন্ট আপনি দেখাতে পারছেন। বাট যেগুলো আপনাকে অ্যাকচুয়ালি একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আপনার অধিকারগুলো দেবে, সব কিছু কিছু অধিকার আপনি কখনোই দেবেন না, কারণ সেটা আপনার বিরুদ্ধে অপোজিশন তৈরি করতে পারে, সেই অপোজিশন হোক এটা আপনি চান না। সো এক হিসাবে তো আওয়ামী লীগের সঙ্গে আমি যেটা বলবো এটা একটু কন্ট্রোভার্সিয়াল ইন দ্য সেন্স যে কিছু আতাত তো হয়েছে, বা কিছু সমঝোতা তো হয়ে তো মানে চলতে হয়েছে উভয় পক্ষেরই। আপনি যদি ইসলামিক প্ল্যাটফর্মগুলো দেখেন, হ্যাঁ, জামাতের বিরুদ্ধে মামলা ছিল, উনি তো কমই জননীয় ছিলেন। হ্যাঁ, তো কওমি জননী কিভাবে হলেন? মাদ্রাসার জন্য ফান্ডিং তো বেড়েছে, তো এগুলো তো আছে। সেরকম আপনি যেটা বলতে পারেন যে যারা নারী অধিকার নিয়ে কাজ করেন তারা কতখানি এই একনায়কতন্ত্রী নেত্রীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কেউ কেউ সোচ্চার ছিলেন, কাউকে কাউকে ইয়েও করা হয়েছে, হেনস্থাও হতে হয়েছে, কোনো কোনো সংগঠনকে মানিয়ে চলতে হয়েছে, কারণ তাদের উপরে যেই ধরনের প্রেশার ছিল এটা আসলে এটা জাজ করা উচিত না, কারণ আমরা জানি না কোন ধরনের প্রেশার ছিল। আপনাকে তো টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তো একটা হলো সেটা, পয়েন্টটা ওভাবে এসছে। তো এখন তো আপনি ট্রানজিশন দেখছেন, ট্রানজিশনের ইয়েতে কী হচ্ছে এখন, এখানে কিছু কিছু ব্যাপার আছে। একটা হলো যে ট্রানজিশন এমন একটা মুহূর্ত যেহেতু এভরিথিং ইজ ইন ফ্লাক্স, এবং যেহেতু যেটা এর আগের প্রশ্নে ডিসকাস করলাম যে আমরা তো সংঘবদ্ধভাবে প্রতিরোধ করতে পারিনি। হ্যাঁ, মুক্তিযাত্রাটা হয়েছে, সেখানে অনেক লোককে আমরা দেখেছি, কিন্তু এই মুক্তিযাত্রাটা তো মানে জেলায় জেলায় হওয়া উচিত ছিল, আমরা তো সেইভাবে সংঘবদ্ধ হতে পারিনি। একটা হলো এটা। দ্বিতীয় যেটা হয় যে যেহেতু সিচুয়েশন ইজ ইন ফ্লাক্স, আইন শৃঙ্খলার ক্ষেত্রটা ইজ ইন ফ্লাক্স, তখন অনেক ধরনের আচরণ করা সম্ভব যেটা আপনি হয়তো নর্মাল টাইমে করতে পারতেন না, করে আপনি পার পেয়ে যাবেন। কেউ কেউ ওই সুযোগটা নিয়েছে। আরেকটা যেটা হচ্ছে যে আপনার সবসময় এটা দেখা যায় যে নারীর ক্ষমতায়ন একটা পর্যায়ে গেলে সেটার একটা প্রতিক্রিয়া হয়, ব্যাকল্যাশ হয়। আমরা সেই ব্যাকল্যাশটা এখন দেখতে পাচ্ছি, প্রকটভাবে দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাকল্যাশ কিন্তু আগেও হচ্ছিল। আপনি যদি পাবলিক প্লেসে ভায়োলেন্সের কথা চিন্তা করেন নারীর এগেনস্টে, অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে। একটা বলতে পারে যে হ্যাঁ, নারীরা তো এখন অনেক বেশি চলাচল করছে, পড়াশোনা করতে যাচ্ছে, রাস্তাঘাটে দেখা যাচ্ছে, সেই জন্য হয়তো আমরা হয়তো সামাজিকভাবে এরকমই ছিলাম, এখন আমরা সুযোগ পেয়েছি, এখন আমরা আরও বেশি মাত্রায় এরকম ব্যবহার করছি। এখন প্রশ্নটা হলো আমরা এরকম কেন? আমরা এরকম কেন? আমাদের সমাজটা এরকম কেন?
কেন এটা মনে করা হয় যে আপনি আপনার মরাল পুলিশিংয়ের একটা অধিকার আছে, যে কোনো কেউ যে কোনো মেয়েকে যে কোনো ভদ্রমহিলাকে বয়স্ক ভদ্রমহিলাকে যা তা বলে দিতে পারে এবং that's এগুলো okay। আমরা দেখি ভিডিও হয়, ভিডিও করে ভাইরাল হয়, হ্যাঁ, সেটাতে তো ওটা ভিডিও করে ভাইরাল হচ্ছে, ওটার প্রোটেস্ট কেউ করে না কেন? কেউ করেন, এবং ওটা মানে আরো প্রোটেস্ট দূরের কথা, তাকে হিরোর একটা মর্যাদা দেওয়া হয়। হ্যাঁ, হিরোর একটা মর্যাদা ইজ বেসিক্যালি ব্যাকল্যাশের যে লক্ষণটা বলছিলাম সেটার। এখন যেটা আমরা উই হ্যাভ সিন, যেটা আগে ছিল যে ধরুন মাইক্রো ক্রেডিট রিলেটেড গবেষণায় যেটা দেখা গেছে যে আপনি যখন মহিলাটাকে টাকা দিচ্ছেন, আমরা জানি যে নারীরা টাকাটা পেলেও বেশিরভাগ ক্ষেত্রে খরচের সিদ্ধান্তটা থাকে না বা মিলেমিশে করতে হয়, কারণ আপনি পরিবারের অ্যাকচুয়ালি টাকাটা তো পরিবারের কাছে যাচ্ছে। আমাদের সামাজিক বাস্তবতায় ইট মেক্স সেন্স, কারণ আপনাকে তো বেশিরভাগ ক্ষেত্রে নারীটা তো আর টাকাটা ব্যবহার করে বাজারে যাবে না বা বিজনেসটা চালাবে না, আপনার পুরুষের সহায়তাটা নিতে হবে। তো ইট মেক্স সেন্স যে জয়েন্ট ডিসিশন মেকিং হচ্ছে, ওটাকে এমন মনে করা উচিত যে মহিলাদের কোনো সে নাই। কিন্তু যেটা আমরা দেখলাম যে, এবং এটা রিসার্চ ইয়েতে আছে যে আফটার এ ফিউ ইয়ার্স আপনার অনেক ক্ষেত্রে এই যে অর্থটা আসছে এটা নিয়ে ভায়োলেন্সটা বেড়ে যায় কারণ যেই রিজনটা সেটা হলো যে নারীটা কথা বলা শুরু করে, সো সেটার একটা প্রতিক্রিয়া হয়। এখন এর মানে এই না যে আপনি মাইক্রো ক্রেডিট দেবেন না, এক্সপ্লয়েটেটিভ ক্রেডিট হলে সেটা আপনাকে নিশ্চয়ই অ্যাড্রেস করতে হবে, উচ্চ মাত্রায় সুদ অ্যান্ড এভরিথিং। বাট দ্য কোয়েশ্চেন ইজ যখন কথা বললে ফিরতি ফিজিক্যাল ভায়োলেন্স হয়, ওটাকে আপনি কীভাবে অ্যাড্রেস করবেন? আপনার সংস্থা খালি আমি ঋণ দিলাম, ঋণ কালেক্ট করলাম, এটা তো হতে পারে না। আপনার তো একটা রেসপন্সিবিলিটি আছে। তা আপনি তাহলে গ্রামে কিভাবে সচেতনতা তৈরি করেন যাতে ভায়োলেন্সটা না হয়? আপনার প্রোগ্রামের ডিজাইনটা ওরকম হতে হবে, কিন্তু এই ব্যাকল্যাশটা আসে। তো এটা তো আমি মাইক্রো ক্রেডিটের কাছে বললাম। গবেষণায় এটাও আছে, এবং দিস ইজ ফ্রম ইন্দোনেশিয়ার গবেষণা, যে নারীর প্রতিনিধিত্ব একটা থ্রেশহোল্ডের উপরে গেলে তখন নারী প্রতিনিধিত্বের প্রতি ব্যাকল্যাশ শুরু হয়। খুবই ক্লাসিক এটা আমাদের কনটেক্সট। একটা থ্রেশহোল্ড পার হয়ে গেলে লোকরা, যেমন আমার মারা বলবেন যে ঢাকা শহর ওয়াজ ভেরি সেফ, ওনারা রাত্রে ফেরত এসছেন, তখন ইউনিভার্সিটিতে এত মেয়েরা পড়তো না, বা ওনাদের বাসায় অ্যাকচুয়ালি ইটের দেয়ালও ছিল না, একটা কি কাটা মেহেন্দির গাছের হোয়াটএভার ছিল, বাট ওনারা কখনো আনসেফ ফিল করেনি। পাড়া ওরকম ছিল, বা মেডিকেল কলেজে আগে যারা পড়তো না, ওনারা বলবেন রাত 10টা 12টায় ওনারা, এবং এটা পুরানো ঢাকায় তখন যে ইয়ে ছিল, ওনারা ফেরত এসছেন। রিক্সাওয়ালাদের নিয়ে ওনাদের কখনো চিন্তা করতে হয় না যে কি চিন্তা করা যায় না 12টার সময় আমরা পুরান ঢাকা থেকে বাসায় যাচ্ছি। এটা তো এখন আমাদের জন্য এটা অকল্পনীয়। তো কিছু আছে রিয়াকশন, আমাদের সমাজটা মিসোজিনিস্টিক, আমরা নারীদের আসলে পছন্দ করি না অনেকেই। এটা বললে খারাপ শোনায়, নারী বিদ্বেষ আমাদের মধ্যে আছে। নারীদেরকে আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে দেখতে চাই, ওই গণ্ডির বাইরে গেলে তাদেরকে শাসন করে গণ্ডির মধ্যে ঢুকিয়ে দিতে হবে। কিছু আছে আপনার অনিশ্চয়তা আছে, ইন দ্য সেন্স যে নারীদেরকে কম্পিটিটর হিসেবে ধরা হয়, কর্মক্ষেত্রে ঢুকছে আমার চাকরিটা নিয়ে নিল, এরকম বাক্য আছে। ইউনিভার্সিটি জীবনে যখন পড়েছি তখন শুনতে হয়েছে যে মেয়েরা আবার কি ফার্স্ট হবে, বা মেয়েরা ফার্স্ট হলে ছেলেদেরকে বলা হয়েছে তোরা ফার্স্ট হতে পারলি না। এটা তো কে কতখানি কষ্ট করেছে তার ব্যাপার, সেটার একটা রিফ্লেকশন, এবং ওই পরীক্ষার দিন কে কীভাবে পরীক্ষা দিতে পেরেছে তার একটা রিফ্লেকশন। ইট ডাজন্ট মিন এনিথিং যে কে বেশি বুদ্ধিমান কে কম বুদ্ধিমান, তো এটা নিয়ে খ্যাপানোর কি আছে? বাট এই যে এই প্রতিদিনকার ব্যবহারগুলি, দ্যাট শোজ যে একটা নারী বিদ্বেষ আছে আমাদের মধ্যে, আমাদের মনোভাবটা ওরকম। এবং এটা খালি যে পুরুষদের মধ্যে আছে তা না, নারীদের মধ্যেও এটা আছে, নারীদের মধ্যেও আছে। ওই বিদ্বেষটা যখন সংঘবদ্ধভাবে প্রকাশ করার সুযোগ হয়, এবং ট্রানজিশন টাইমে এটা সুযোগ বেশি হয়, সিস্টেম্যাটিকভাবে যেটা হয়। আপনি যেটা দেখলেন, যে আপনি যেটা বলছিলেন জুলাই ট্রানজিশনের পরে যে অবস্থাটা হলো, এই যে কালেকটিভলি অনলাইনে যারা অ্যাক্টিভিস্ট ছিলেন নারীদেরকে সবাইকে স্ল্যাট শেমিং করা হলো, প্রত্যেকটা ব্যক্তিকে। এটা অথচ তারাই যখন আন্দোলনে ছিল তখন বাহবা দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন তো বাঘিনী বলেছে, তখন বাঘিনী বাহবা সব। তো তারপরে ভয়েসটা যে বন্ধ করে দেওয়া, এই যে এই কালেকটিভ অ্যাটাক, তো এটা তো ওই মিসোজিনি থেকেই আসে। বাট এই মিসোজিনিটা সংকটের সময় থাকে না, না তখন তো আমার কাজে লাগছে, সেই জন্য থাকে না। এবং এটা মিসোজিনিস্টিক ব্যবহার যে খালি পুরুষরা করেন তারা, নারীরাও এটা করেন। কারণ আমরা তো আসলে এই পেট্রিয়ার্কাল সোসাইটি বা
পুঁথিতান্ত্রিক সমাজ ব্যবস্থার আমরা তো প্রোডাক্ট, আমরা সবাই এটার প্রোডাক্ট। আমার নিজের মধ্যেও এই মনোভাব আছে। এটা একমাত্র দূর করা সম্ভব সচেতনতার মাধ্যমে, বারবার নিজের কী ধরনের আচরণ, কেন আমি এই আচরণটা করি, এটা চিন্তা করার মাধ্যমে। বাট আরও যেটা ইম্পর্টেন্ট, যেটা আমরা পৌঁছাতে পারি না, আমরা নারীদেরকে মানুষ হিসাবে দেখি না। আমার মাঝে মাঝে মনে হয় পুরুষদেরও আমরা মানুষ হিসাবে দেখি না, আমরা নারী আর পুরুষ হিসাবে দেখি। যতদিন পর্যন্ত মানুষ হিসাবে না দেখতে পারবো, আমরা এটা থেকে বেরোতে পারবো না। এটা করতে হলে আপনাকে তো যেইভাবে চিন্তা করতে হবে, আপনি আপনার জীবন কিভাবে যাপন করতে চান সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি তো আরেকজনের উপরে সেটা চাপিয়ে দিতে পারেন না। কে কি পড়লো, কে কি খেলো, কোথায় গেল, সেটা তো আমার মাথা ব্যথার ব্যাপার না, এটা ওর ব্যাপার। এখন ওই আচরণের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, যে আরেকজনকে গিয়ে পিটিয়ে দিচ্ছে, তখন অবভিয়াসলি আই শুড ইন্টারভিন। আদারওয়াইজ সে কী করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার নাক গলানোর দরকার নাই। এই যে আমরা যেটা দেখেছি গত 1.5 বছরে, আগেও আমরা দেখি সবসময়, বাট গত 1.5 বছরে যেটা প্রকট হয়েছে যে নারী নেতৃত্বদের প্রচুর পরিমাণে স্লাট শেমিং করা হয়েছে। এবং এটা যে শুধুমাত্র আমরা যাদেরকে তথাকথিত মব বলি তারা, এমন না, ইভেন হচ্ছে আওয়ামী লীগের মানুষজন, যেটা যে কারণে হচ্ছে আমাদের একজন জুলাই শহীদের কন্যা আত্মহত্যা করেছিলেন, কারণ তিনি এতটা থ্রেট পেয়েছিলেন। সো এই যে আমরা সাইবার সিকিউরিটি এনশিওর করতে পারছি না, কোনো মেয়েদেরই পারছি না, একদম নেত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত, আমরা কিভাবে এটা এনশিওর করতে পারি, বা এই জায়গাটা আমাদের সমাধানটা কি হতে পারে? অ্যাকচুয়ালি আপনাকে চিন্তা করতে হবে যে সাইবার ওয়ার্ল্ডটা, যেটা এখন ডিজিটাল যেই ওয়ার্ল্ডটা, সেটা তো একটা আরেকটা আমাদের যেমন পাবলিক স্ফিয়ার আছে, আমরা যেটাকে বলি ধরুন রাস্তাঘাটে, দ্যাটস পাবলিক, রাইট? বা অন্যান্য পাবলিক ইনস্টিটিউশনস যেগুলো আছে, দোজ আর পাবলিক স্ফিয়ার হিসেবে ধরা হয়। তো সাইবার সিকিউরিটি আপনি যখন বলেন, ডিজিটাল ওয়ার্ল্ডও একটা পাবলিক স্ফিয়ার, রাইট, যেখানে আপনি বেরোচ্ছেন। তো রাস্তাঘাটে যদি মেয়েদের নিরাপত্তা না থাকে, ডিজিটাল ওয়ার্ল্ডে কেন নিরাপত্তা থাকবে, এটা কেন আশা করা হচ্ছে? এটা তো কারণ এটা তো ইটস এ রিফ্লেকশন অফ সমাজ কীরকম, রাইট? এটার সাথে যেটা অ্যাডেড, যে রাস্তাঘাটে আপনাকে যদি অনিরাপদ করতে হয়, কে করছে সেটা তো আপনি দেখতে পাবেন। ডিজিটাল ওয়ার্ল্ডে ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ এখানে অ্যানোনিমাসলি অনেক জিনিস করা যায়। আপনার তো নাম দিতে হবে না, বা নাম ভারিয়ে আপনি দেবেন, আপনার পরিচয় গোপন রাখতে পারবেন, এবং তারপরে আপনি একটা কিছু বলে দিবেন, এবং সামনাসামনি তো বলছেন না, সো সেটার প্রতিক্রিয়াটা কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। ইচ্ছা হলো বলে দিলেন, যা তা বলে দিলেন, বাস শেষ। এখন মুশকিল যেটা হয় যে এটার একটা চাপ, মানসিক চাপ যেটার কথা বলছিলেন, যে এটা একটা তৈরি হয় বা একটা অনিরাপত্তার জন্ম দেয়, এবং আপনি রেগুলেট করা শুরু করেন যে আপনি কী বলবেন, কী করবেন। এবং কোনো যারা মন্তব্য করছেন, কারো উদ্দেশ্য থাকে জাস্ট মন্তব্য করা অ্যান্ড দেন ছেড়ে দিল, কারো ওটার আরও পেছনে আরও গুরুর উদ্দেশ্য থাকে যে আপনাকে ওই পরিসর থেকে সরিয়ে দেওয়া, ভয় দেখানো। এবং কোনো সময় আমরা দেখেছি যে থ্রেটগুলি আসলে বাস্তব হয়ে যায়, এটা তো আমরা দেখছি। তো এখন যেটা হচ্ছে যে এখানে কি করা যায়, এটা একটা আইন দিয়ে বদলানো যাবে না, ইটস নট পসিবল। যেটা কিছু আছে আমাদের নিজেদের দায়িত্ব, ইন দ্য সেন্স যে আপনি ডিজিটাল ওয়ার্ল্ডে যখন ব্যবহার করা শুরু করবেন, আপনার নিরাপত্তাটা আপনি কিভাবে বজায় রাখবেন। কিছু সিকিউরিটি ইস্যুস এখানে আছে, ইন দ্য সেন্স যে আপনার ব্যক্তিগত তথ্য কিভাবে সুরক্ষিত রাখতে হবে, বা কোন পরিসরে আপনি ডিবেটে নিজের নামে বলবেন নাকি অন্যভাবে বলবেন, এগুলো কিছু নিজেকে বুদ্ধি খরচ করে করতে হয়। আর যদি এটা না জানা থাকে, আমাদের বেশিরভাগের এটা জানা নাই, আমি নিজেই বলবো যে আমি খুব ডিজিটালি যে দক্ষ তা না, তো আপনাকে তাহলে চিন্তা করতে হবে যে আমি কোথা থেকে এই জিনিসগুলো শিখতে পারি। যেমন বিআইজিডির একটা রিসোর্স কিট আছে, যেটার মাধ্যমে অ্যাক্টিভিস্টরা কীভাবে নিরাপদ থাকতে হয় সেটা ওনারা দেখতে পারেন আর কি। বাট এই রিসোর্স কিটগুলো ছাড়া বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা হয়তো দিতে পারি, স্কুল কলেজ পর্যায়ে এটা করা সম্ভব। এই কিটগুলো ব্যবহার করেই করা সম্ভব যে ডিজিটালি আপনি কিভাবে রেসপন্সিবল হবেন, যাতে আপনাকে অনিরাপত্তার সম্মুখীন যেই রিস্কটা থাকে, ওই রিস্কটা যতখানি কমানো সম্ভব। কিন্তু এটা তো ব্যক্তি পর্যায়ে হলো বা স্কুল কলেজে আপনাকে শেখানো হচ্ছে, বাট দ্যাটস নট ইনাফ। কারণ আচরণটা তো পরিবর্তন করতে হবে। এখন আমাদের যে আচরণ পরিবর্তনের যেই আইনগুলো আছে, বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যদি আপনি দেখেন, মানে আপনার বিরুদ্ধে যদি সহিংসতা হয়ে থাকে, আপনি তো
ওটাই ব্যবহার করবেন। এই আইনটা অনেক নিপীড়নমূলক আইন। হ্যাঁ, তা- এটা ইউজ করে আবার রিপ্রেসড করা হয় মানুষ। তো এটা আপনি যদি একজন মানবাধিকার কর্মী হন বা রাইটস অ্যাক্টিভিস্ট হন, আমরা একটা রিসার্চ করেছিলাম, এটা আমাদের একটা ব্যাকল্যাশের উপরে একটা রিসার্চ, ওখানে আমরা অধিকার কর্মীদের সাথে কথা বলছিলাম এবং তখন ডিএসএ ছিল, সিএসএ ছিল না, বাট অলসো যারা নারী অধিকার নিয়ে কাজ করেন তাদের সাথেও কথা বলছিলাম। তারা যেটা বলছিলেন যে তাদের জন্য ইটস এ ডাইলেমা, কারণ তারা তো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যেই ধরনের রিপ্রেশন হচ্ছে তখন শেখ হাসিনার আমলে, সেটার বিরুদ্ধে অবভিয়াসলি ওনারা কাজ করছেন। তো উনি কি করে ওই আইনটা ব্যবহার করে তারপরে সুরক্ষা চাইতে পারেন? তো এটা তো একটা ডাইলেমা তৈরি করে। এখন আমরা জানি যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এখন নতুন যেটা এসছে সেটার কিছু রিফর্ম হয়েছে, কিন্তু সেটার কিছু অনেক প্রবলেম আছে, লুপ হলো তো আছে। সো ওই প্রবলেমসগুলো আপনি আসলে, আইনটা তো খালি থাকলে হবে না, আইনটার প্রয়োগটা কিভাবে করবেন, প্রয়োগটা যেভাবে করবেন করতে হবে, সেটার ক্ষেত্রে যে ফাঁকগুলো আছে সেটা তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। সেটা তথ্য প্রমাণ কিভাবে জোগাড় হয় যে আপনার বিরুদ্ধে এটা হয়েছে, কারণ জিনিসপত্র মুছে দেওয়া সম্ভব, এআই ব্যবহার করে আপনি যা বলেননি তা বলে দেওয়া সম্ভব, কোনো কিছু বানানো সম্ভব। আমরা স্লাট শেমিং এর কথা বলছি, বাট ধরুন যে বিভিন্ন অ্যালিগেশনগুলি দেওয়া হয় যে উনি ধর্ম নিয়ে উক্তি করেছেন, বানিয়ে একটা ভিডিও ছেড়ে দিল, অথবা ওনার ফেসবুক আইডির থেকে এসছে, এখন ওটা ওনার ভেরিফাইড আইডি কিনা, আসলে উনি দিয়েছেন কিনা, এটার তথ্য প্রমাণ কিভাবে জোগাড় হচ্ছে, এগুলো তো চিন্তা করতে হবে যে আমরা কিভাবে ডিজিটালি ট্র্যাক করি। আরেকটা যেটা হচ্ছে যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এগুলো হয়ে থাকে, তো প্ল্যাটফর্মগুলোর কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বর ব্যাপারে আসলে খালি তো রাষ্ট্র বললে হবে না, বা পুলিশ কি করবে সেটা করলে হবে না, প্ল্যাটফর্মগুলো যে দায়িত্ব সে তাদের সাথে নেগোশিয়েট করার জন্য আসলে বাংলাদেশ রাষ্ট্র কতখানি শক্তিশালী, এটা করতে হলে আসলে অন্য রাষ্ট্রের সঙ্গে এক কাট্টা হতে হবে, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রেগুলেটেড হতে চায় না। ট্রাম্প রেজিমের আন্ডারে এরা আরও রেগুলেটেড হবে না, উইচ ইজ ওয়াই ওয়ান অফ দ্য রিজনস ইউরোপিয়ান ইউনিয়নের যেই অ্যাক্টগুলো ওনারা নিয়ে আনছেন ব্যক্তি সুরক্ষার জন্য, এটার এগেনস্টে অ্যাকচুয়ালি অন্যান্য ডিজিটাল কোম্পানিগুলো বা প্ল্যাটফর্মগুলো অর্থ ব্যয় করছে, কারণ তারা এই রেগুলেশন চায় না। কিন্তু আমরা কিভাবে এটার সাথে যোগ দিতে পারি বা আন্তর্জাতিকভাবে কি হচ্ছে এটা জানা আমাদের দরকার। খালি রাষ্ট্রীয় পর্যায়ে যে দরকার তা না, বিভিন্ন জায়গায় ডিজিটাল রাইটস অ্যাক্টিভিস্টরা আছেন, ওনারা কি করছেন, আমাদের ওই নলেজ দরকার, এবং অ্যাকচুয়ালি ওই মুভমেন্টের সাথে সম্পৃক্ততা দরকার বোঝার জন্য যে আমরা কি করতে পারি সুরক্ষার জন্য, খালি ব্যক্তি পর্যায়ে সুরক্ষা না, রেগুলেশনের ক্ষেত্রে কি হতে হবে। কারণ এক হিসাবে আপনি তো চাবেন যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলি থাকুক যাতে ফ্রি স্পিচ থাকে, সেটাও দরকার যেরকম, আবার কিছু রেগুলেশনসও দরকার। আপনি তো হেট স্পিচকে কিভাবে রেগুলেট করবেন, বা হেট স্পিচ যদি হয়ে থাকে সেটার ক্ষেত্রে বিচার কিভাবে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম মানে খালি হেট স্পিচ হয়েছে অমুক জায়গায় গোলমাল হতে পারে, তাহলে ইন্টারভেনশনটা কিভাবে হবে ওখানে। আরেকটা যেটা আমাদের নাই, কোনো কালেই ছিল না, আমাদের টলারেন্স কোনো কালেই ছিল না। কেউ কিছু বলেছে অমনি মেরে ফেলো, কেটে ফেলো, ও যদি বলেই থাকে ওটা তো মুখের কথা বলেছে, আমিও পাল্টা যুক্তি দিতে পারি। এই কালচারটা কিভাবে তৈরি হবে, এই কালচারটা তৈরি করতে হলে তো ডেলিবারেট করতে পারতে হবে। আমি জানি না এখন স্কুল কলেজে কি হয়, আমি অনেকদিন স্কুল কলেজে পড়ি না, আমাদের সময় বিতর্ক প্রতিযোগিতা হতো, কিছু কালচারাল নর্মস ছিল যে গালাগালি দেওয়া, বাপ মা তুলে অ্যাটাক করা, বা মানে প্রান্তিক জনগোষ্ঠী যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলি ধরে করা, বা মেয়েদের প্রতি ভায়োলেন্ট হয়, এটা এগেনস্ট একটা নর্ম ছিল। আমি বলছি না যে ঘটনাগুলো ঘটতো না, বাট সোশ্যাল নর্ম ওয়াজ ভেরি স্ট্রং। তো ওই রেগুলেশনগুলি তো ডিজিটাল ওয়ার্ল্ডে নাই, আর ওই রেগুলেশনগুলি আজকাল সমাজেও নাই, সেরকম করতে চাইলে উল্টা লোকদেরকে পিটাই দিয়ে করে দেবে। তো এখন হাউ ডু উই ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ নর্মস, যেটা পাবলিক স্পেসে আমরা করব না, ব্যক্তিগত পর্যায়ে আমরা করব না, ডিজিটাল ওয়ার্ল্ডে হাউ ডু উই ক্রিয়েট সেই ধরনের নর্মস সো ইউ ডোন্ট। স্যাংশনগুলো কি হয় যখন ধরুন উইমেন্স রাইটস উইমেন্স অ্যাফেয়ার্স কমিশনের লোক মানে যারা ছিলেন তাদের সবাইকে যৌনকর্মী হিসাবে ট্যাগ করা হলো, এটা কি? এটা তো আমরা সমাবেশেই দেখেছি। এক হিসাবে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু সি যে এনসিপির যারা নারী মেম্বাররা ছিলেন, যারা ওই
আইনি এটা এনেছিলেন যে কেস, দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং টার্নিং পয়েন্ট মনে হচ্ছে, কারণ ওইভাবে তো কেস আনা হয় না। আইন দিয়ে সব কিছু সমাধান করা সম্ভব না, কিন্তু এই ধরনের ট্যাগিং, লেবেলিং, আপনি কিভাবে সচেতনতা তৈরি করেন যে এই ধরনের আচরণের বিরুদ্ধে যে কাউকে লেবেল করা, ট্যাগ করা, দ্যাট ইজ নট রাইট, ইটস নট ওকে। সো হাউ ডু ইউ ক্রিয়েট দ্যাট দিস ইজ নট ওকে? তো ওই কালচারটা তো তৈরি করতে হবে, এবং ওটা ছোটোবেলার থেকে ধরতে হবে, এটা বড়োবেলায় এসে ধরলে হবে না, একদম বাচ্চা বয়স থেকে ধরতে হবে যে দিস ইজ নট হাউ ইউ অ্যাক্ট। আমরা বাচ্চাদের শিখাই না যে অমুক দেখলে সালাম দেবে, ইটস টাইম এটাও শেখানো হোক। ইটস টাইম এটাও শেখানো। এই প্রসঙ্গ ধরেই আমরা যদি জেন্ডার বেসড ভায়োলেন্সের জায়গাটায় আসি, আপনি আপনার গবেষণায় দেখিয়েছেন যে উইমেন্স এম্পাওয়ারমেন্ট সবসময় যে সহিংসতা হ্রাস করে, বিষয়টা এরকম না। সো এই জায়গাটায় নারীর প্রতি যে আমাদের সহিংস মনোভাব, এটা কিভাবে আসে, এবং এটার জন্য কি শুধুমাত্র নারী পুরুষের ডায়নামিকটাই দায়ী, নাকি এখানে আরও ধরনের সোশ্যাল, কালচারাল, অন্যান্য কনটেক্সট এই জায়গাটা একটা বড় ভূমিকা রাখে? এটা নিয়ে একটু আমরা অলরেডি কথা বলে ফেলেছি, কারণ ব্যাকল্যাশের কথাটা বলছিলাম। আপনার যখন একটা জনগোষ্ঠী প্রান্তিক পর্যায়ে থাকবে, নারীদেরকে আমি সোশ্যালি প্রান্তিক হিসাবে, সামাজিকভাবে প্রান্তিক ধরছি, কারণ সবাই তো আর ধরুন পড়াশোনা করে চাকরি বাকরি করছে, ফ্যামিলি ভালো, আর্থিক সামাজিক অবস্থা এরকম নারী না, আমাদের বিভিন্ন ধরনের নারীরা আছেন সমাজে, এবং সামাজিকভাবে দেখলে নারীদের ক্ষমতা কম। শ্রেণী বিশেষে কারো হয়তো ক্ষমতা, উচ্চবিত্ত নারীর হয়তো কিছু ক্ষমতা আছে, সেরকম হতে পারে, বাট জেনারেলি আপনি যদি ধরেন ক্ষমতা কম। তা আপনার যখন অবস্থার পরিবর্তন হয় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় পদক্ষেপ, ইন্টারভেনশন বা সামাজিকভাবে আমরা অগ্রসর হচ্ছি সেই হিসাবে, তখন সেটার একটা পাল্টা প্রতিক্রিয়া হয়। কারণ যারা মনে করেন যে তারা যেই সুবিধাটা পেতেন বা যেই সুবিধাজনক অবস্থানে ছিলেন, বা নারীর উপরে ওনাদের যেই ক্ষমতাটা ছিল সেটা কমে যাচ্ছে, তখন সেই রিয়াকশনটা আসে। সেটা পরিবারের ভেতরেও আসে, যেটা মাইক্রো ক্রেডিটের গবেষণার কথা আমরা বললাম, যেই এক্সাম্পলটা দিয়েছিলাম, সেটা পরিবারের বাইরেও আসে, যেটা বলছিলাম যে কর্মক্ষেত্রে অনেক সময় প্রতিযোগী হিসাবে দেখা হয়। আবার ধরুন কিছু আছে মরাল পুলিশিং, রাইট? আমাদের সামাজিক নর্ম এরকম, এই মেয়েটা কেন অন্যরকম ব্যবহার করছে, রাত 10টার সময় কেন বাইরে গেল, এখন আমি ইভ টিজিং করলে এটা জায়েজ আছে, সবই জায়েজ। তো এই যে এই মনোভাবটা যে জায়েজ আছে, রেপকেও যে জাস্টিফাই করার বিষয়টা, ও কি কাপড় পরে বেরিয়েছিল, আর ও যা ইচ্ছা তাই পরে বেরিয়েছিল, দ্যাট ইজ সবাই তো, দ্য রিজন ইজ এই যে যখন এই যুক্তিগুলো দেওয়া হয়, এটার কথা হচ্ছে যে সব পুরুষ তো এরকম ব্যবহার করছে না, তাইলে প্রবলেমটা ওই যেই পুরুষটা করছে, সে যেইভাবে ক্ষমতাটা প্রকাশ করতে চাচ্ছে। আপনি যদি রেপ স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি দেখেন, এটা কখনোই কে কী পড়েছিল সেটার জন্য কিছু হয় না, ইটস নট রিলেটেড টু দ্যাট। তাহলে তো ছোট বাচ্চারা কেন রেপ হয়? এটা তো পাওয়ার ডমিনেশনের একটা জায়গা। তো এই যে এই ক্ষমতার দ্বন্দ্ব, আপনি যেটা বললেন যে ক্ষমতার দ্বন্দ্বটা, এটা কি সবসময় নারী পুরুষের ক্ষমতার দ্বন্দ্ব কিনা? আমরা যেহেতু নারীর ব্যাপারে কথা বলছি, অবভিয়াসলি আমরা বাইনারি হিসাবে পুরুষকে খাড়া করেছি, কিন্তু আপনার বিভিন্ন ধরনের পুরুষ আছে, বিভিন্ন ধরনের নারীরাও আছেন, তাদের সামাজিক অবস্থান, যেটা শ্রেণীগত অবস্থান, ধর্ম, বর্ণগত অবস্থান ইনফ্লুয়েন্স করে তাদের এক্সপিরিয়েন্স কী। তা আপনি যদি পাহাড়ি নারীদের কথা চিন্তা করেন, এবং তাদের যেই ভালনারেবিলিটি যেটা আছে, সেটা তো খালি তারা নারী বলে আছে তা না, তাদের যে পাহাড়ি পরিচয় সেটার জন্য আছে। বা আপনি যদি চিন্তা করেন যে আমাদের সমাজে যারা, যেসব নারীরা লোয়ার ইনকাম ব্র্যাকেট থেকে আসেন, আমাদের কাজের বুয়ারা যারা আছেন, বা যারা নারী শ্রমিকরা আছেন, ইনফর্মাল সেক্টরে যারা কাজ করেন, চুড়িওয়ালি আছে, মুড়িওয়ালি আছে, ফেরিওয়ালা নারী আছেন, ওনাদের একটা কর্মক্ষেত্রের ভালনারেবিলিটি আছে। কিছুটা ওনারা নারী বলে আছে, কিছুটা ওনাদের যে শ্রেণী পরিচয় সেটার জন্য আছে। তো ভায়োলেন্সটা ওনারা যেটা ফেস করেন, সেই ভায়োলেন্সটা তো এই শ্রেণী, ধর্ম, বর্ণর ইন্টারসেকশনের জন্য ভায়োলেন্সের প্রভাবটা কীরকম হবে সেটার উপরে হয়। তো ওই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ সবার অবস্থান এবং সবার ভালনারেবিলিটি একরকম না। আপনি যখন সলিউশন দিতে চাবেন, তখন আপনাকে ওই জিনিসটা মাথায় নিয়ে সলিউশন দিতে হবে। একটা কন্ট্রোভার্সিয়াল টপিক ম্যারিটাল রেপ, যেটা আমাদের আইনগতভাবে এটা একটা ক্রাইম না, বাট
আপনার কাছে কি মনে হয় এই ম্যারিটাল রেপের কারণে ডোমেস্টিক ভায়োলেন্সটা একই সাথে বাড়ছে, বা এই জিনিসটাকে অ্যাড্রেস করার কি কোনো কিছু আমরা বাংলাদেশে অদূর ভবিষ্যতে দেখতে পাই? ম্যারিটাল রেপ তো একটা সেন্সিটিভ টপিক অবশ্যই। এটা বাংলাদেশের আইনে এটা মানে not a crime, অ্যাড্রেস করা হ্যাঁ। হয়নি। পারিবারিক নির্যাতন আইন যখন তৈরি হয় তখন এটা নিয়ে ডিবেট হয়েছিল এবং এটা অ্যাকচুয়ালি কেউ তখন এটা যেহেতু সেন্সিটিভ এই ইস্যুটা অ্যাড্রেস করতে চায়নি আইনের ভেতরে। যেটা গবেষণায় দেখা যায় যে আমাদের নারী এবং পুরুষ উভয় গ্রুপের যেই মনোভাব, মনোভাবের আগে আমি বলে নেই, দেয়ার ওয়াজ আ স্টাডি, এটা 2012-এর, এখনকার লেটেস্ট স্ট্যাটিস্টিক্স হয়তো অন্যরকম হতে পারে। অ্যাট দ্যাট টাইম এটা বোধহয় 3000 মহিলার উপরে জরিপ। তো অ্যাট দ্যাট টাইম দে কুড সি যে 54% 3000 মহিলার মধ্যে 54% বলেছেন তারা ফিজিক্যাল বা সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হয়েছেন তাদের স্বামীর কাছ থেকে। এখন এটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে ঘরটা কতখানি অনিরাপদ, এটা অনিরাপদ করে দেয়। আপনার রিসেন্ট একটা জরিপ আছে, সেটাতে জরিপের 62% পুরুষরা বলেছেন যে, এবং আপনারা যদি ডেমোগ্রাফিক হেলথ সার্ভে যেটা আছে ডিএইচএস যেটা রিপিট করা হয়, ওখানে 5-6টা প্রশ্নের একটা স্কেল আছে। ওই স্কেলে জিজ্ঞাসা করা হয় যে স্ত্রী যদি শারীরিক সম্পর্ক রিফিউজ করে, মানা করে, তাহলে স্ত্রীকে পেটানো যায় কি না। এবং ওই প্রশ্নটার উত্তরে 62% পুরুষ যাদেরকে সার্ভে করা হয়েছিল তারা বলেছেন এটা ঠিক আছে। তো এটা আমাদের সিনারিও। এই সিনারিওতে আপনি জিজ্ঞাসা করছেন যে কি করা সম্ভব। আপনি আইন তৈরি করতেই পারেন, দুনিয়ার সব দেশে ম্যারিটাল রেপ রেকগনাইজড না, কোনো দেশে রেকগনাইজড। আমাদের যেই আইনটা ডিল করে, মানে যেই স্ট্রাকচারটা আছে, এই আইনটা কলোনিয়াল ইন্টারপ্রিটেশন থেকে এসছে ইন টার্মস অফ আপনি স্ত্রীর সম্মতি কিভাবে ধরছেন, রাইট? তো কলোনিয়াল লয়ের সম্মতির এর ক্ষেত্রে যেটা ছিল যে একবার যখন বিয়ে হয়ে গেছে আপনি তো সম্মতি দিয়েই ফেলেছেন, তা বারবার আপনার সম্মতি চাইতে হবে কেন? এখন যেটা আমার মাথার মধ্যে ঢোকে না যে আপনার স্ত্রী যদি অনিচ্ছুক হয় তাহলে আপনি সম্পর্ক করতে চাবেন কেন আপনি? এবং দ্বিতীয় যেটা হচ্ছে আপনি ওনাকে বোঝাতে পারেন, ওনার অনেক সময় শারীরিক সম্পর্কের মুড আপনার নাও থাকতে পারে, সেটা পুরুষটারও না থাকতে পারে। উভয় দলেরই একটা অধিকার আছে সেটা এক্সপ্রেস করা। সম্পর্কটা তো ভালোবাসার হওয়ার কথা, সম্পর্কটা তো ডমিনেট করার সম্পর্ক না। তো এখন আমরা কিভাবে ওই মনোভাবটা তৈরি করব? ওই মনোভাবটা তো আইন দিয়ে তৈরি করা সম্ভব না। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি আসলে সম্মতি বলতে কি বোঝেন? সম্মতি মানে সবসময় যে আমাকে না বলতে হবে তা না, কিন্তু সম্মতি মানে আমাকে সবসময় হ্যাঁ বলতে হবে। তো এই হ্যাঁ তো আমরা কিভাবে বুঝি? এবং এটা নিয়ে তো আলোচনা হতে হবে। আমরা তো আসলে আমাদের সমাজে কনসেন্ট নিয়ে আমাদের খুব কম ডিসকাশন হয়, কনসেন্ট নিয়ে কথা বলতেও চাই না, এবং আমরা যৌনতা নিয়েও কথা বলতে চাই না, যদিও আমাদের জীবনের একটা বড় অংশ এটা। আমি বলছি না যে আপনি বেলেল্লা মার্কার ডিসকাশন করবেন, কিন্তু আসলে আপনার আমরা we also don't talk about যে বৈবাহিক সম্পর্ক কেমন হওয়া উচিত। আমরা মূলত গল্পের বই টই পড়ে বা নাটক টাটক দেখে, বা আজকাল তো প্ল্যাটফর্ম ইজ ওপেন, ওগুলো দেখে থেকে আমাদের একটা আইডিয়া হয় যে রোম্যান্টিক সম্পর্ক এরকম, বা নারীর মানে যেহেতু আমাদের বেশিরভাগ বললে খারাপ শোনায়, বাট বেশিরভাগ যা যা গল্প, উপন্যাস, সিনেমা যা যা আছে সেখানে নারীর প্রতি সহিংসতা অনেকভাবে আছে, এবং আমরা ওখান থেকে শিখি যে এটাই ঠিক ব্যবহার। তো তাহলে অল্টারনেটিভ আপনারা কি করবেন? ল্যাটিন আমেরিকার নিকারাগুয়ায় দেয়ার ওয়াজ এ রেডিও প্রোগ্রাম যেটা এই ধরনের ইস্যুস নিয়ে দে ইউজ টু ডিল উইথ। এটা একটা ছোটো ছোটো নাটিকার মতো হতো, দেন ডিসকাশন হতো। ইট ওয়াজ ভেরি ভেরি পপুলার। দ্যাটস ওয়ান অফ দ্য ওয়েজ টু স্টার্ট দ্য ডিসকাশন, যে অন্য কি হতে পারে। আপনি যদি অল্টারনেটিভ না দেখাতে পারেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক অন্যরকম হতে পারে, তো তাহলে আপনি তো যেই মডেলটা আছে ওটাই রেখে দিচ্ছেন। এই জায়গাটাতে যদি আমরা একটু মিডিয়া নিয়ে কথা বলি, যে যখন আমরা মনস্তাত্ত্বিক জায়গাটাতে আমাদের যে চিন্তা, যে আমরা যে নারীদেরকে যেভাবে চিন্তা করি, সেই জায়গাটায়
স্পেশালি এখন যে পরিমাণে বা সবসময় ছিল, এখন হয়তো এটাকে আমরা করতে পারি যে নারীদের যে একটা অবজেক্টিফিকেশন হয়, বা ইভেন ধরেন যে বিউটি পেজেন্টসগুলো আমরা দেখি সেখানে নারীদের যে উপস্থাপন হয়, এই মিডিয়া রিপ্রেজেন্টেশনটা সমাজের মিসোজিনি বাড়াতে বা কমাতে কীরকম প্রভাব রাখে বলে আপনার কাছে মনে হয়, এবং আমাদের নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক জায়গায় এটা ইম্প্যাক্টটা কী হয়? মিডিয়ার আসলে মানে মিডিয়া ইজ কোয়াইট পাওয়ারফুল। আপনি যদি চিন্তা করেন যে দিনে আপনি কত ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে কাটান, তো আই থিঙ্ক সবার জন্য তো আমরা তো কন্টেন্টগুলি কনজিউম করছি না, তো ওটার একটা ইনফ্লুয়েন্স আছে, সাবকনশিয়াস ইনফ্লুয়েন্স, প্লাস আমরা অনেক জিনিস দেখে দেখে শিখি। তো আপনি যদি চিন্তা করতে শুরু করেন যে কী কী জিনিস আমি দেখি, ধরুন বাচ্চারা একটা স্লিপিং বিউটি বা সিন্ডারেলার স্টোরি দেখতে এটা পড়ে পড়ে বড় হয়েছি, এটার একটা আলাদা ইম্প্যাক্ট আছে। ওখানে সিন্ডারেলা কি করছে, সিন্ডারেলা একটা নাচের বলে গেল, তারপরে পালিয়ে চলে আসলো, রাজপুত্র এসে উদ্ধার করবে। স্লিপিং বিউটি তো ঘুমাতেই থাকলো। তো আমাদের সফট ফেমিনিন ক্যারেক্টার মডেল তো ওটা, আর একটা রাজপুত্র এসে উদ্ধার করবে, অলওয়েজ নিড আ প্রোটেক্টর। এক্স্যাক্টলি। তো এখন রাজপুত্র না আসলে তো মুশকিল, এবং আপনার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে বিয়ে করা, তাই তো? বিয়ে হলে সব শেষ হয়ে, মানে দ্যাটস ইওর পারপাস। এখন অফকোর্স আমাদের রূপকথা একটু ডিফারেন্ট আছে। ঠাকুমা ঝুলি যদি আমি ধরি, কিরণমালা আছে, কিন্তু কিরণমালার গল্পটা আমরা আসলে একটা গল্প ঠাকুরমা ঝুলিতে, বাকি সব বিয়ে টিয়েতে বাকি সব গল্পগুলিতে, যেমন কলাবতী রাজকন্যা ইজ কোয়াইট ইন্টেলিজেন্ট, বাট বিয়ের পরে সামহাও ওর কোনো পাওয়ার টাওয়ার এভরিথিং ইজ গন, এজেন্সি নাই। তো এখন আমাদের মডেলগুলি তো ওটা, গল্প এগুলো শুনে বড় হচ্ছে। তারপরে টিভিতে যা যা দেখছে, আমি তো আর ওটা নিয়ে আর কি বলবো। তারপর আপনি বিউটি পেজেন্টের কথা বলেন, এটাকে কিন্তু খুব ইন্টারেস্টিং, এখন কিন্তু এটাকে একটা এম্পাওয়ারমেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। হাউ ইজ ইট এম্পাওয়ারিং? দে টেল ইট লাইক এটা তাদের একটা লাইক সেলিং পয়েন্ট। সো এখানেও আপনার ভিউটা জানতে চাই। আমি ঠিক বিউটি পেজেন্টের ফেভার না। এখন আপনি বলতে পারেন যে এটা এমন কি ক্ষতিকর আছে, বা সৌন্দর্য দেখে তারপরে যাচাই করা হচ্ছে। ফার্স্ট অফ অল, সৌন্দর্যের মাপকাঠি এক একজনের কাছে এক এক রকম। যাচাইটা কিভাবে করলো এটা আমি ঠিক জানি না, আর এইভাবে কেন যাচাই করতে হবে সেটাও আমি জানি না। মানে আই হ্যাভ প্রবলেমস উইথ দ্যাট, কিন্তু সেটা আমার ব্যক্তিগত মতামত। এখন আপনি যদি একটা বিউটি পেজেন্ট হয়, একটা দেখছেন, সেটা একরকম, বাট এটা যদি বারবার ওই সৌন্দর্যের ইয়েটা রিপিটেড হতে থাকে, আপনি জানেন যে আমাদের ফেয়ারনেস ক্রিম আছে, যাদের রং ময়লা, পার্টিকুলারলি যাদের দেখুন আমি ময়লা শব্দটা ব্যবহার করছি, রাইট, সেটারও একটা কনোটেশন আছে। তো এটা নিয়ে মনোকষ্ট আছে। আমাদের একটা বিয়ের বাজার আছে আনফর্চুনেটলি, সেখানে নিক্তিতে মাপা হয়। তো এগুলো তো বেশ ভালো জিনিস বলে আমি মনে করছি না, বাট আমরা তো ওই জিনিসগুলো শিখি, মানদণ্ডগুলি আমরা শিখি। সেরকম পুরুষরা বা ছেলে বাচ্চারাও তো শেখে। একটা হলো মেয়েদের কিভাবে ট্রিট করা হচ্ছে এই জিনিসগুলো যেগুলো দেখছে, আরেকটা হলো পুরুষদের কিভাবে উপস্থাপন করা হয়। বেশিরভাগ পুরুষ চরিত্র যেগুলো আছে, আমরা জানি যে বাস্তবে সব পুরুষ এরকম না, কিন্তু যা গেলানো হচ্ছে ওখানে ডাইভার্সিটি আসলে কতখানি আছে। আপনাকে একটা ছকে ফেলা হয় যে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, মেয়েদের প্রতি আচরণ কি হতে হবে, অ্যান্ড দেন দের ইজ আ ভালো পুরুষের প্রোটোটাইপ, দের ইজ আ খারাপ পুরুষের প্রোটোটাইপ। তো এই ছকটা আপনি যখন পড়বেন এবং এই ছকটা রিপিটেড হতে থাকবে, এই জিনিসটা তো আপনি শিখবেন। And then you adapt it with. হ্যাঁ, এবং আপনার আচরণ তো ওটা দিয়ে প্রভাবিত হবে। যতই আপনি বলেন প্রভাবিত হবে না, এটা হয়। সেরকম আবার ব্যতিক্রমও আছে। যেমন ধরুন, আমার কলিগরা এই গবেষণাটা করেছিলাম, এবং দ্যাট ওয়াজ লুকিং অ্যাট বাংলা সিনেমা, বাংলা নাটক। That's interesting. তো ওটা দেখছিলেন, পাশাপাশি দেন যেহেতু ওই সময়টা এটা একটু আগের, কেবল চ্যানেলস চলে এসছে, কেবলে কী কী হচ্ছে ওটা দেখছেন। তো এটা আমরা ইনফর্মাল সেটেলমেন্টস ওয়ান অফ দ্য সাইটস, তো ওখানে হচ্ছিল। তো ওখানেকার মহিলারা যেটা বলছিল যে ওনারা খুব, মেয়েরা ট্রাক চালাচ্ছে, রেস কার, এগুলো দেখতে পছন্দ করেন। তো ওনাদের লাইফে আসলে তো ওখানে তো মহিলারা কিছু এরকম ট্রাক চালাচ্ছেন না বা রেস কার চালাচ্ছেন না, ওটা তো আর হচ্ছে না। বাট ওনাদের যেটা ছিল যে আমি দেখতে পাচ্ছি যে দুনিয়াটা আমি যা জানি এরকম না, দুনিয়া অন্যরকম হতে পারে। তা আপনি যখন অল্টারনেটগুলি দিতে পারেন,
যে অন্য প্রফেশনে মেয়েরা যেতে পারে বা ছেলেরা সবসময় যে নিপীড়ক তা না। তো ওই জিনিসগুলি, ওই ইমেজগুলি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্যে মিডিয়া হ্যাজ এ হিউজ রোল টু প্লে। সেরকম মিডিয়ায় যেভাবে রিপোর্টিং হয়, আপনি ধরুন ধর্ষণের ঘটনার রিপোর্টিংটা কিভাবে করে, ভাষার কি ব্যবহার, এখানে সাবটেক্সটে আপনি নারীটাকে দোষ দিচ্ছেন কি না, এগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের মিডিয়া কোড অফ কন্ডাক্ট আছে, বাট মিডিয়া অ্যাকচুয়ালি কতখানি মেনে চলে এই জিনিসগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো ইনফ্লুয়েন্স করে আসলে পরবর্তীতে কি হয়। আর্টিস্টদেরকে আপনি এই জায়গাটায় মানে আপনার জন্য কি আপনার পরামর্শ থাকবে? আমরা স্পেশালি আমরা যদি বলি যে ধরেন উইমেন যারা ক্রিয়েটার্স আছেন, ডিরেক্টরস আছেন, আর্টিস্ট আছেন, রাইটার্স আছেন, আমাদের এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা ঘটানোর জন্য তাদেরকে রেসপন্সিবল। আমি দায়িত্বটা খালি নারীদেরকে দিতে চাই না, পরিবর্তনের দায়িত্ব সবার, বাট অ্যাট দ্য সেম টাইম মানে দুটো জিনিস আছে এখানে। আপনি যদি নারী হয়ে খালি নারীদের নিয়ে লেখেন বা ছবি আঁকেন বা নারীর দুনিয়াটা তুলে ধরেন, অনেক সময় আপনাকে ওই গণ্ডির মধ্যে ফেলা হয়। আমি যেহেতু জেন্ডার নিয়ে কাজ করি, আমি এটা জানি, কারণ আমার স্পেশালাইজেশন খালি জেন্ডারের উপরে না, আমি অন্যান্য জিনিস জানি, বাট লোকরা আমাকে ওই গণ্ডির মধ্যে খালি নারীদের নিয়ে কাজ করে, নারীদের ব্যাপারে এসে কথা বলবে, এইভাবে ফেলতে চায়। তো একজন আর্টিস্ট হিসাবে আপনি এটা নাও চাইতে পারেন, এটার স্বাধীনতা ওনাদের আছে, বাট অ্যাট দ্য সেম টাইম ওনাদের হাতে অনেক শক্তি আছে, ইন দ্য সেন্স যে যেটা বললাম যে বিকল্প কি হতে পারে, দুনিয়াটা যে অন্যরকম হতে পারে, বা নারীদের অভিজ্ঞতাটা কীরকম সেটা তুলে ধরা, ওনাদের পার্সপেক্টিভটা তুলে ধরার অ্যাকচুয়ালি অনেক এখানে ওনারা অনেক কাজ করতে পারেন, যেটা আমরা গবেষক হিসেবে আমরা তো তথ্য নিয়ে কাজ করি, আমাদের একাডেমিক লেখা একটু শুকনো হয়, সবাই এটা পড়েও না, কিন্তু ওনাদের জিনিসগুলি তো সবাই দেখে, এটার সাথে ইন্টারঅ্যাক্ট করে। এটা যখন আলাদা হয় বা নারীর বয়ানটা তুলে ধরে, এটা যেরকম নারীর বিভিন্ন প্রজন্মের জন্য যেরকম সেটা একটা অনুপ্রেরণা, ইন দ্য সেন্স যে অন্যরকম দুনিয়া হতে পারে বা আমাদের বাস্তবতাটা প্রতিফলিত হচ্ছে, আমরা আমাদেরকে দেখতে পাচ্ছি, দের ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ লেন্স। নারীদের জন্য শুধু না, পুরুষদের জন্য এখানে শেখার বিষয় আছে, যে অন্য জিনিস আছে, কারণ ওনারা তো পুরুষ, যেহেতু মিডিয়াটা মেল ডমিনেটেড, ইন দ্য সেন্স যে পুরুষদের যেই লেন্স সেটাই রিপ্রেজেন্টেড হয়। আপনাকে যদি আমি বলি যে আপনি 10 জন টপ লেখকের, বাংলা লেখকের নাম করেন, বেশিরভাগ কিন্তু ওখানে পুরুষরাই থাকবেন, বা সিনেমা পরিচালকের যদি বলি, বা ছবি আঁকেন যারা তাদের কথা বলি, বা গান যারা তাদের কথা বলি, ওখানে হয়তো নারীরা কিছু আসতে পারে। তো প্রশ্ন হচ্ছে যে ওই যে প্রশ্ন করেছিলেন না ভার্জিনিয়া উলফ, যে শেক্সপিয়ারের বোনের কি হলো, রাইট? তো এখন প্রশ্ন হলো যে শেক্সপিয়ারের বোনের তো না, রবীন্দ্রনাথের বোনের কি হলো, কারণ ওনার বোনরা লিখতেন, ওনাদের কি হলো? আর এখন আমরা এই বোনদেরকে হারিয়ে যেতে দেবো কি না? কারণ আপনার জাস্ট নারী শিল্পীর কথা বলছেন বা নারী লেখকের কথা বলছেন তা না, আপনাকে তো সুযোগ তৈরি করে দিতে হবে। অনেক সময় সুযোগ তৈরি করলে বলা হয় যে নারীরা কেন খামাখা আলাদা সুবিধা পাচ্ছেন, বাট আলাদা সুবিধার কিছু দরকার আছে। আপনি যখন আন্ডার রিপ্রেজেন্টেড হন, আর্টস অ্যান্ড আপনার ক্রিয়েটিভ জিনিস যেহেতু ইজ এ পাওয়ারফুল থিং, আপনার ওই জায়গায় সুযোগগুলি তৈরি করতে হবে যাতে এই ভয়েসগুলো আসে, এবং দ্যাটস ওয়ান অফ দ্য ওয়েজ উই চেঞ্জ হাউ পিপল থিঙ্ক। চিন্তার জগৎটা না বদলালে তো রিয়ালিটিটা বদলাবে না। তো আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষের আগের সেকেন্ড লাস্ট প্রশ্ন, আমাদের সামনে আসন্ন নির্বাচন হবে এবং রাজনৈতিক দল সরকার গঠন করবে। যে দলই আসুক, আপনার একজন গবেষক এবং আপনার কাজের লেন্স থেকে যদি আপনার একটি পরামর্শ দিতে হয়, এই যে বিশেষ করে নিম্নবিত্ত এবং মার্জিনালাইজড উইমেন এবং যে আমাদের যে জেন্ডার মাইনরিটিস কমিউনিটিস আছে, ওনাদের স্ট্রাকচারাল ব্যারিয়ার্সগুলো যদি রিমুভ করার জন্য কোনো পরামর্শ বা আপনার কোনো ডিমান্ড যদি থাকে, তাহলে সেটা একটু আমাদের বলবেন। আপনার 3টা জিনিস এখানে গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশ সামনে অর্থনৈতিকভাবে আমরা একটা ক্রিটিক্যাল ফেজ এন্টার করব, ইটস কামিং।
পার্টলি বিকজ সারা দুনিয়ায় একটা মন্দা চলছে, অর্থনৈতিক মন্দা, এবং আমরা দুনিয়ার বাজারের উপরে তো নির্ভরশীল, ওই মন্দাটা আসবে। এখন অনেক সময় পলিসি আমরা যখন তৈরি করি তখন আমরা প্রান্তিক গোষ্ঠীর উপরে কী প্রভাব পড়বে ওটা আমরা কিন্তু চিন্তা করি না পুরাটা, কিংবা চিন্তা করলেও আমরা সামাজিক সুরক্ষার কথা চিন্তা করি। আমি বলছি না যে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এদের যেই লাইভলিহুডস আছে। আপনি যদি গোটা বাংলাদেশের দেখেন, কর্মসংস্থান কিন্তু বাড়েনি। কোভিডের পরে ঝরে পড়ার যদি দেখেন যে কারা কাজের কর্মক্ষেত্রে ফেরত আসছে না, নারীদের হার উল্লেখযোগ্যভাবে বেশি, পার্টিকুলারলি যারা শহরে নারীরা ছিলেন। আমাদেরকে এই কর্মসংস্থানগুলো আসলে তৈরি করতে হবে, টার্গেটেডভাবে তৈরি করতে হবে, এবং সেখানে পার্টিকুলারলি নারীদের জন্য ব্যবস্থা নিতে হবে। খালি এভাবে চিন্তা করলে হবে না যে পরিবারের পুরুষটা কাজ করলে তো নারীটা তো খেতে পাবেই, কারণ আমাদের অর্থনীতি ওই অবস্থায় নেই, আমাদের সবাইকে কাজ করতে হবে, এটা ছাড়া পরিবারগুলো ভালো থাকবে না। সেরকম প্রান্তিক যাদের কথা বললেন, জেন্ডার প্রান্তিক অবস্থায় যারা আছেন, তাদের লাইভলিহুডের একটা ব্যাপার আছে, তাদের জন্য আপনাকে বিশেষ ব্যবস্থা নিতে হবে, এটা ছাড়া সম্ভব না। সো ওইখানে ওনারা কী কী স্টেপস নিচ্ছেন সেটা একটা ইম্পর্টেন্ট, ওইদিকে ওনারা যাতে দৃষ্টি রাখেন। দ্বিতীয় যেটা আছে সেটা হলো ভায়োলেন্সের ব্যাপার। ভায়োলেন্স নিয়ে আমরা কথা বললাম, পারিবারিকভাবে ভায়োলেন্স আছে, বাট অ্যাট দ্য সেম টাইম পাবলিক স্পেসে যেই ভায়োলেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই ভায়োলেন্সটা কীভাবে কমানো সম্ভব সেটার উপরে জোর দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী খালি রাজনৈতিক ভায়োলেন্স অ্যাড্রেস, আপনি যখন চিন্তা করেন যে পুলিশের কতখানি ক্যাপাসিটি আছে, পুলিশের কাছে কোন কোন কেসগুলো আসে, কিভাবে তারা ডিল করেন, যেহেতু ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমি কাজ করেছি আমি এটা বলতে পারবো যে ওনারা যেটা বলেন যে আপনারা যেইভাবে পারিবারিক নির্যাতন আইনটা তৈরি করেছেন, বন্ধ করার আইনটা, সেখানে আমাকে যা যা পদক্ষেপ নিতে হবে আমার এই রিসোর্সগুলি নাই, আমি পারি না। তো তাহলে আমি কোন জিনিসের রিসোর্স দেই আর কোন জিনিসের রিসোর্স দেই না, একটা আমরা বলতে পারি রাষ্ট্রের ক্যাপাসিটি নাই। আমাদের রাষ্ট্রের ক্যাপাসিটি আছে, আমাদের রাষ্ট্র মেক্স এ চয়েস যে কোনটায় তারা দেবে কোনটায় তারা দেবে না, ইট ইজ এ পলিটিক্যাল চয়েস। এখন এই ভায়োলেন্সের একটা বড় একটা ইম্প্যাক্ট পরে পড়বে, খালি মনস্তাত্ত্বিক ইম্প্যাক্ট না, আপনি কতখানি বৃহত্তর পরিসরে অংশগ্রহণ করতে পারেন এটাকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। সেটা কর্মক্ষেত্রে ভায়োলেন্স হোক, সেটা আপনি রাস্তাঘাটে যাচ্ছেন সেটার ভায়োলেন্স হোক, আর সেটা আপনি রাজনৈতিক ক্ষেত্রে যেই ভায়োলেন্স ফেস করেন নারীরা বা প্রান্তিক জনগোষ্ঠীর লোকজনরা যেটা ফেস করছে, আপনাকে এটা অ্যাড্রেস করতেই হবে। এটা বাদ দিয়ে আপনি সুন্দর নতুন যা বাংলাদেশ যাই বলেন এটা হবে না। সো সেটা হলো সেকেন্ড ডিমান্ড, যে ওনারা ওটা কিভাবে করবেন। এটা নিয়ে প্রচুর রেকমেন্ডেশনস আছে, প্রোগ্রাম আছে, একা কাজ করলে হবে না, এটা সবাইকে নিয়ে কাজ করতে হবে। ওনারা কীভাবে কোঅর্ডিনেট ওয়েতে সেটা করবেন, ওটা দ্যাট শুড বি দ্য সেকেন্ড প্রায়োরিটি। কারণ আমি যদি জীবনের সুরক্ষা না দিতে পারি আমি কি দিলাম একটা নাগরিককে, একটা অর্ধেক জনগোষ্ঠীকে। দ্যাটস দ্য সেকেন্ড ডিমান্ড। অ্যান্ড দ্য লাস্ট ডিমান্ড ইজ কীভাবে আপনি অংশগ্রহণ বাড়াবেন। অংশগ্রহণটা খালি এখানে ঢাকা শহরে বসে আমি একটা বিরাট জনসভা করলাম এটা করলে হবে না। স্থানীয় পর্যায়ে অ্যাকচুয়ালি ক্ষমতার যেটা ডেভলিউশন, এই ডেভলিউশনটা হলে আপনি প্রান্তিক জনগোষ্ঠীকে স্থানীয় পর্যায়ে নাগরিক হিসেবে কিভাবে তাদের অংশগ্রহণটা বাড়াবেন, তারা কিভাবে ইনফরমেশনগুলো পাবে, এবং তারা কিভাবে মানে ফোরাম যেগুলি আপনি তৈরি করেন, সিটিজেন্স ফোরাম যেগুলি হয়, সেখানে কিভাবে তারা ইনফ্লুয়েন্স করতে পারে, সেই পদগুলো তৈরি করতে হবে। আপনি যদি গণতন্ত্র চান ওটা স্থানীয় পর্যায় থেকে আসতে হবে, এটা উপর থেকে চাপালে হবে না। সো দ্যাটস মাই থার্ড ডিমান্ড। প্রত্যাশা আমাদের যে এই ডিমান্ডসগুলো বা অ্যাটলিস্ট এই কোয়ারিজগুলো আমরা হয়তো সামনে অ্যাড্রেসড হতে দেখবো অ্যাটলিস্ট। শেষ প্রশ্ন, বাংলাদেশের মতো একটা সোসাইটিতে বা একটা দেশে ইটস নট ইজি বিং আ উইমেন। সো অনেক ধরনের ব্যারিয়ার্স, যারা হয়তো অনেকেই নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন, অনেকে পারেন না, যারা পারেন তাদের অনেকগুলো স্কার, অনেকগুলো ব্যারিয়ার্স পার করে যেতে হয়। এখন আপনাকে যদি বলা হয় যে এখন ধরেন যারা তরুণ আছেন বা তরুণী আছেন, যারা অ্যাটলিস্ট চিন্তা করছেন যে হয়তো তারা তাদের ড্রিম অ্যাটলিস্ট তারা ট্রাই করছেন অ্যাচিভ করার, এই রকম তরুণীদের প্রতি আপনার কি পরামর্শ বা অ্যাডভাইস বা এনি মেসেজ থাকবে? Oh goodness. এটা আমিও শুনতে চাই, আমার ব্যক্তিগত জায়গা থেকেও শুনতে চাই, বিকজ আপনি জায়গায় এত কাজ করেছেন। অফকোর্স এনিথিং ফর আপনার জুনিয়রদের জন্য।
আমি সবসময় আশাবাদী। আমি যদি চিন্তা করি আমার দাদির জীবনটা কীরকম ছিল, আমার জীবনটা ওরকম না। এবং কেউ যদি আমাকে দাদির জীবনে ঢুকিয়ে দিতে চায়, আমি হ্যাপি না, আই উইল ফাইট ইট যেইভাবে সম্ভব। কারণ পেছনে তো যাওয়া যাবে না, সামনে যেতে হবে। আমরা কি যাচ্ছি সামনে? সামনে যাওয়ার চেষ্টা করছি আমরা। প্রত্যেকটা রাজনৈতিক ইয়েতে ক্রাইসিস আসে। আপনি ক্রাইসিসের উত্তরণটা কিভাবে করবেন সেটার উপর ডিপেন্ড করে যে আমরা কিভাবে এগোবো। কিছু জিনিস আমাদের হাতে নাই, অন্য পক্ষ কীভাবে রেসপন্ড করবে সেটা আমি জানি না, কিন্তু আমার রেসপন্সটা আমার হাতে আছে। এখন আমাদের একটা হলো যে মানে নিজের উপর বিশ্বাস রাখা অনেক সময় ইটস ডিফিকাল্ট। নিজের স্বপ্নগুলোর উপর যে পূরণ হবে সেটা অনেক সময় সেটার উপরে বিশ্বাস রাখাও ডিফিকাল্ট, কিন্তু এটা পার্ট অফ দ্য প্রসেস। এবং স্বপ্ন অনেক সময় পরিবর্তন হয়। আমি 5 বছর বয়সে যা চেয়েছি 15 বছর বয়সে আমি সেটা চাইনি, 25 বছর বয়সে আই ওয়ান্টেড সামথিং ডিফারেন্ট। সো সেটাও ঠিক আছে। আমি একবার বলেছি আমি ডাক্তার হব, আমি সারা জীবনই ডাক্তার হব, তা না। সো ইটস অল রাইট। আপনার এই চেঞ্জটা আসবে, কিন্তু যেটা is very important is to believe in one's agency. Structural barrier তো সবসময় থাকবে, সামাজিক বাধা থাকবে, পারিবারিক বাধা থাকবে, কমিউনিটি পর্যায়ে বাধা থাকবে, কর্মক্ষেত্রে বাধা থাকবে, বাধা শেষ নেই। বাট জীবনটা তো স্ট্রাগল করার। কোনো জিনিস এত সহজে পেয়ে গেলে সেটার মূল্য বোঝা যায় না, কষ্ট করে জিনিসটা পেতে হয়। আমি বলছি না যে কষ্ট করাটা খুব সুখের ব্যাপার, এটা আমার জন্য সুখের ছিল না, এটার জন্য মূল্যও দিতে হয়েছে। কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট ছিল যে নিজের সঙ্গে বোঝাপড়াটা, এবং আপনি যেই সিদ্ধান্তটা নেবেন সেটা খোলা চোখে নিতে হয়। সেটাকে মনকে ঠাট্ঠর বুঝিয়ে আচ্ছা পরে অন্যভাবে করে নেব, এটা না। প্রত্যেকটা জিনিস কামস অ্যাট এ কস্ট। এখন আমি ওই দামটা দিতে রাজি থাকতে পারি বা আমি নাও রাজি থাকতে পারি, দ্যাটস ফাইন। আমি যদি দাম না দিতে চাই দ্যাট ইজ ফাইন, ইটস ওকে। বাট আমি যদি একটা কিছু চাই আমাকে কষ্ট করতেই হবে। এবং অ্যাকচুয়ালি তখন ওই জিনিসটার পাওয়ার আনন্দ, দ্যাট সেন্স অফ অ্যাচিভমেন্ট ইজ সামথিং ডিফারেন্ট। আর যেটা আরও ইম্পর্ট্যান্ট আমার জন্য, যেটা আই রিয়েলাইজড, আমার যেই সাপোর্টটা আই হ্যাভ রিসিভড সেটা আমার ফ্যামিলির কাছ থেকে হোক, কেউ কেউ খুবই সৌভাগ্যবান হন, আমার সেই সৌভাগ্য হয়েছে। আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার ভাইরা ওয়ার ভেরি সাপোর্টিভ। কিন্তু সেটা ছাড়া আমার বন্ধুবান্ধবরাও ওয়ার ভেরি ইম্পর্টেন্ট টু মি। কারণ তাদের কাছ থেকে আমি যেই সাহায্য সহযোগিতা পেয়েছি, ইমোশনাল সাপোর্টটাও ইজ আ সাপোর্ট। সো এই কমিউনিটিটা যদি থাকে, নার্চার দ্যাট কমিউনিটি। আমি যেরকম পেয়েছি আমাকে সেটার বদলে দিতেও হয়েছে, আমি আই গেভ ইট হ্যাপিলি। সো ওই জিনিসটা ইজ ইম্পর্টেন্ট। চলার পথে ইউ উইল গেট মেন্টার্স, চলার পথে ইউ উইল গেট পিপল যারা উইল ওয়াক উইথ ইউ অ্যান্ড ইউ ওয়াক উইথ দ্যাম। এই কালেকটিভ স্ট্রেংথটা ইজ দ্য বেস্ট। ওই মানে ইটস নট জাস্ট পার্সোনাল লাইফে, বাট ইউ আর পার্ট অফ অ্যাসোসিয়েশনস অর অর্গানাইজেশনস, ওর আমরা নিজেরা ঠিক করে নেই যে আমরা সবাই তো সংগঠনের সদস্য হই না, কেউ কেউ আমরা সংগঠনের বাইরে থেকেও করি, বাট বিইং পার্ট অফ কালেকটিভ স্ট্রাগলস gives you a kind of strength যেটা অন্য কিছু থেকে আসে না, and that's very important. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে আলাপ করলাম, আপনি এগেইন আমাদের সময় দিয়েছেন। নতুন বাংলাদেশ হোক সবার, নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক, প্রতিটা নারী তার নিজস্ব এজেন্সি অনুধাবন করতে শিখুক, অ্যাক্ট করতে শিখুক। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের ফাইন লাইনের আজকের পর্ব। দেখা হবে আগামী পর্বে। Thank you.